গো। আসসালামু আলাইকুম। হেমন্তের রাতে বন্ধুদের আমন্ত্রণ জানাই স্বাস্থ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান হেলথ কেয়ার লাইন 86-এ। এসএসসি ব্যাচ 1986 বাংলাদেশ একটি ফেসবুক ভিত্তিক গ্রুপ, যেখানে প্রায় ৭,৫০০ সমবয়সী সহপাঠীরা যুক্ত আছে। ভালো কিছু করার লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আমরা আমাদের গ্রুপটাকে সফলতার শীর্ষে নিয়ে যাওয়ার জন্য। সেই ধারাবাহিকতার একটি প্রয়াস হেলথ কেয়ার লাইন 86 কমিটি। এই কমিটির মাধ্যমে আমরা প্রতি মাসে গ্রুপের ডাক্তার বন্ধুদের নিয়ে আলোচনায় বসব এবং বাকি বন্ধুদের চিকিৎসা বিষয়ক পরামর্শ এবং ক্ষেত্র বিশেষে হসপিটাল বা ক্লিনিকগুলোতে চিকিৎসা সেবা প্রদানের ব্যাপারে যথাসাধ্য সহযোগিতা করার ইচ্ছা রাখি। এই মুহূর্তে আমাদের সাথে আসন্ন শীতের কিছু অসুখ নিয়ে আলোচনা করবে আমাদেরই দুই বন্ধু, ডক্টর সৈয়দা ইশরাত নাজ রিয়া এবং ডক্টর শেহলা ইসলাম সোনিয়া। ডক্টর রিয়া তাইরুন্নেসা মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিনের প্রফেসর এবং ডক্টর শেহলা ফেলো অ্যাস্থেটিক মেডিসিন, স্কিন এবং ডার্মাটো সার্জারিতে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত, আল রাজি ইসলামিয়া হসপিটালের ডার্মাটোলজি কনসালটেন্ট। সাথে আছি আমি ডক্টর নাহিদ শারমিন নূপুর এবং ডক্টর জেবুন্নেসা মরিয়ম। বন্ধু জেবুন্নেসা তোমাদের কমেন্টস পড়ে আলোচনা করবে আমাদের আজকের ডাক্তার বন্ধুদের সাথে। তো বন্ধুরা, আমাদের পরিচয়ের পালা শেষ হলো, আমরা মূল পর্ব শুরু করি। আমি প্রথমে আলোচনা শুরু করব আমাদের ডক্টর রিয়ার সাথে। ডক্টর রিয়া আলোচনা করবে আমাদের আসন্ন শীতে আমাদের যে কমন অসুখগুলো হয় সেই অসুখগুলোর লক্ষণ এবং প্রতিকার নিয়ে। রিয়া। আসসালামু আলাইকুম বন্ধুরা, 1986 ব্যাচ। Thank you so much, Dr. Nupur, Dr. Jebunessa Mariam, for inviting me to this program. আমার রিলি খুবই অনার ফিল করছি যে আমি তোমাদের সাথে কিছু নলেজ যদি শেয়ার করে সবার যদি কিছু উপকার হয়, আমি খুবই ফিল করছি যে এটা আমার গ্রেট একটা অপরচুনিটি। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেইন। সো বন্ধুরা, আমি শুরু করে দিব যে শীত তো চলেই আসলো, তাই না? ইটস নকিং এট দ্য ডোর। একদম শীত চলে আসলো এবং যে কোনো অসুখ হওয়ার জন্য কিন্তু আমি বলবো যে তিনটা খুব বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর লাগে। একটা হচ্ছে এজেন্ট। এজেন্ট হচ্ছে কি, যে কারণে অসুখটা হচ্ছে। যেরকম এটা কোনো ব্যাকটেরিয়া হতে পারে, ভাইরাস হতে পারে, কোনো ডাস্ট হতে পারে, কোনো মেটাল হতে পারে। তারপরে হোস্ট। হোস্ট কারা? আমরা যারা মানুষ, আমরাই কিন্তু হোস্ট, আমাদের উপর অসুখটা হবে। আর একটা কি, এনভায়রনমেন্ট বা পরিবেশ। এই তিনটা যখন ফ্যাক্টর একসাথে ব্যাটে বলে মিলে যাবে, তখনই কিন্তু যে কোনো অসুখ হবে। তিনটা ফ্যাক্টরের মধ্যে দুইটাও যদি থাকে তাহলে কিন্তু কোনো অসুখ হবে না। তিনটাই ফ্যাক্টর একসাথে থাকতে হবে, এজেন্ট, হোস্ট এন্ড এনভায়রনমেন্ট। আচ্ছা, তাহলে বন্ধুরা আমি শুরু করে দিব একদম কমনেস্ট অসুখ এই শীতের মধ্যে যেটা খুবই হয়, সেটা হচ্ছে কি কমন কোল্ড, বা আমরা যেটা বলি রানি নোজ। এটা খুব একটা এম্বারাসিং সিচুয়েশন, সর্দি হয়, আমরা রুমাল টিস্যু নিয়ে দৌড়াদৌড়ি করি, হ্যাঁ, নাকটা ব্লক থাকে, খুব খারাপ লাগে, ডিসকমফোর্ট লাগে। তো আমরা একটু খেয়াল করব যে যদি কারো সর্দি কাশি হয়, যারা ফ্যান সুইচ অফ করছি, হাতলটা আমরা ধরছি, কলটা বন্ধ করছি, ওখানে কিন্তু বারবার ভাইরাসটা বসছে। সো আমরা যদি বারবার হ্যান্ডটা ওয়াশিং করি তাহলে কিন্তু ভাইরাসটা আমরা রিড অফ হতে পারি, আমরা এটা প্রিভেন্ট করতে পারি বারবার হ্যান্ড ওয়াশিং করে। আর এটা কিভাবে ছড়াচ্ছে, বারবার কাশি দিচ্ছি বা বারবার স্নিজিং করছে, এখানে কিন্তু ভাইরাসটা ছড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা বাসায় দুই একটা রেমেডি দিয়ে আমরা যদি শুরু করি যে কিভাবে আমরা করতে পারি, লাল চাটা, সিনামন টি, হ্যাঁ, বা সিম্পলি জাস্ট দারচিনি আমরা বলি, বা কিছু মশলা চা যদি আমরা মাঝে মাঝে একটু খাই, মশলা দিয়ে, আদা দিয়ে, লেবু দিয়ে, এটা কিন্তু খুবই হেল্পফুল করে। এবং আমরা কিন্তু অনেকে ছাদ বাগানে কিন্তু অনেক টব থাকে, হ্যাঁ, টবে যদি আমরা একটু তুলসী গাছ লাগাই, তুলসী পাতা বা লেবুর চারা যদি দেই, এটা মাঝে মাঝে কিন্তু আমরা চা হিসেবে ইউজ করতে পারি। এটা কিন্তু একটা জাস্ট হোম রেমেডি। আদাও কিন্তু আমরা একটু তুলসী চায়ের মধ্যে যদি দেই, আদাটাও কিন্তু খুবই প্রিভেন্টিভ এগুলো। আর যদি আমরা ওষুধ হিসাবে নেই, ওষুধের মধ্যে খুব কমন একটা ওষুধ আমরা সবসময় বাসায় সবসময় রাখি, অ্যান্টিহিস্টামিন, ফেক্সোফেনাডিন 120 মিলিগ্রাম, কিন্তু এটা নন সেডেটিভ, অতটা ঘুম আসে না, এটা কিন্তু খুবই একটা
আরাম ওষুধ আমরা ফেক্সোফেনাডিন হিসাবে দিতে পারি, অর্ধেকটাও দিতে পারি, 60 মিলিগ্রাম বা 120 মিলিগ্রামও কিন্তু খুবই হেল্পফুল। আচ্ছা, কমন কোল্ডের পর আর একটা যেটা খুবই কমন হচ্ছে গলা বসে যাওয়া, সোর থ্রোট যেটা আমরা বলি। হ্যাঁ, জাস্ট সাডেন চেঞ্জ ইন টেম্পারেচার, যদি আমরা খুব গরম একটা পরিবেশ থেকে হঠাৎ করে আমরা বাহিরে গেলাম, রিক্সাতে উঠলাম, গাড়িতে গেলাম, সাডেন চেঞ্জ অফ দিস টেম্পারেচার, অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারটা কিন্তু সাডেনলি এইটা আমাদের গলাটা হঠাৎ করে বসে যায়। এটা কাশি হবে না, কিছু না, কিন্তু এটা ডিসকমফোর্ট। তখন আমরা কি করতে পারি, একটু উষুম উষুম গরম পানি, লবণ দিয়ে, একটু কাঁচা হলুদ দিয়ে, এটা কিন্তু ভালো না হলে অনেকটা তুমি রিলিফ হবে। হ্যাঁ, এটা হচ্ছে কিন্তু আমাদের সোর থ্রোটের জন্য একটা ভালো রেমেডি। আর সব সময় বাহিরে গেলে একটা ওড়না বা কোনো জ্যাকেট বা শাল পরলে কিন্তু অনেকটা এই সাডেন চেঞ্জ ইন টেম্পারেচারটা, যেটা গলা সমস্যা হয়, এটা কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। আচ্ছা বন্ধুরা, আর একটা বেশি কমন উইন্টারে হচ্ছে আমাদের অ্যালার্জিক রাইনাইটিস। যেটা কি, অ্যালার্জি মানে কোল্ড ইটসেলফ, এই যে টেম্পারেচার যে কমে যাচ্ছে, লো হিউমিডিটি, এটা নিজেই কিন্তু একটা অ্যালার্জেন হিসাবে কাজ হয়। ডাস্ট, ধুলা, তারপরে ঠান্ডা, এগুলা কিন্তু হঠাৎ করে এক্সপোজার হলে দেখা যাচ্ছে আমাদের নাক দিয়ে পানি শুরু হয়ে গেল, একটু কাশি শুরু হয়ে গেল। সো আমরা এটা প্রিভেন্ট করতে পারি কিভাবে, আমরা শীত শুরু হয়ে যাচ্ছে, তাই না, আমরা এটা 3 মাস 6 মাস কিন্তু আমরা মন্টেলিউকাস ট্যাবলেটটা বাজারে নামে আসে মোনাস, অনেক কোম্পানি মন্টাসির, প্রোভাইড, টেলুকাস্ট এই নামেও কিন্তু বাজারে পাওয়া যায়। এটা খুবই খুবই ভালো ওষুধ। এটা কিন্তু ইউ ক্যান টেক ইট ফর 4 মান্থস 6 মান্থস পর্যন্ত, খুব সেফ একটা ওষুধ, এটা কোনো সাইড ইফেক্ট নাই, এটা কিন্তু চালাতে পারবে। বাচ্চাদের যাদের বয়স লেস দ্যান 5 ইয়ার্স অফ এজ, তাদের কিন্তু 4 মিলিগ্রাম ট্যাবলেট দিতে পারি। যাদের 5 থেকে 10 বছরের বয়স, তাদের 5 মিলিগ্রাম। আর যে বাচ্চারা 10 বছরের বেশি, তারা কিন্তু অ্যাডাল্টের মতো সে 10 মিলিগ্রাম মোনাস খাবে, এটা কোনো অসুবিধা নেই। এটা গোটা শীতকাল কিন্তু তারা খেলে তারা ভালো থাকবে। আর একটা বেশি কমন অসুখ হয় হচ্ছে টনসিলাইটিস। হ্যাঁ, টনসিলাইটিস আমরা সবাই জানি, শীতের মধ্যে কিন্তু গোটা বছরই হতে পারে, বাট টনসিলটা কিন্তু ফুলে যাবে, ঢোক গিলতে কষ্ট হবে। এটা অবশ্যই কোনো বিশেষজ্ঞ ডক্টরকে দেখিয়ে একটা অ্যান্টিবায়োটিক খেলে ভালো। তো বাসায় আমরা যেটা করতে পারি, জ্বর আসলে অবশ্যই আমরা জ্বরের ওষুধ খাবো, আমরা একটু গরম পানি খেলাম, হ্যাঁ, একটু মাফলার দিয়ে পেঁচিয়ে রাখলাম। আর অবশ্যই এটা একটা ডক্টরকে দেখিয়ে টনসিলটা একদম এক্সামিনেশন করে কিন্তু অ্যান্টিবায়োটিক দিলে অবশ্যই টনসিলটা খুব তাড়াতাড়ি কিন্তু ভালো হয়ে যায়। আর একটা খুব কমন হচ্ছে সাইনোসাইটিস। সাইনোসাইটিস আমি দেখেছি খুব মানুষের ভোগে। ওরা যদি একটু পরামর্শগুলো শুনে, তাহলে কিন্তু সাইনোসাইটিসটা প্রিভেন্ট করতে পারি। এটা কি হয়, সাইনাসেস হচ্ছে ফোরহেডে যে থাকে, এখানে নাকটা ব্লক হয়ে যাবে, প্রচন্ড মাথা ব্যথা করবে, গলায় ব্যথা করবে। আমরা যদি কিছু ন্যাজাল ড্রপ ইউজ করি, নাক ফোঁটা 2-3 ফোঁটা, তাহলে নাকটা খোলা থাকবে এবং শ্বাস নিতেও আরাম পাবে। এবং মেন্থল ভেপার, যেটা আমরা গরম পানির মধ্যে একটু যদি মেন্থল দিয়ে ভেপারটা নেই, তাহলে কিন্তু সাইনাস গুলা খুলে যাবে এবং তুমি কিন্তু খুব রিলিফ থাকবে এবং ভালো থাকবে। হ্যাঁ, আর লোয়ার অংশতে যে অসুখগুলা বেশি হয়, যেরকম অ্যাজমা, সেখানে কিন্তু বেশিরভাগ শ্বাসকষ্ট, এই শ্বাসকষ্টটা কিন্তু একটা প্রচন্ড শীতকালে অসুখ। যারা বয়স্ক পেশেন্ট, যারা বাচ্চা, তারা কিন্তু এই শ্বাসকষ্ট নিয়ে খুবই ভুগে। এই শীত আসছে, তখন তারা কিন্তু খুব ঘাবড়িয়ে যায় যে শীতে আমি কি করব। তো শ্বাসকষ্ট যেন না হয়, আমরা কিছু কিছু প্রিভেন্টিভ মেজার, যেরকম অ্যাজমা রোগীদের কিন্তু কিছু কিছু জিনিস তারা হয়তো জানে না। তারা ভাবে মুখে ওষুধের থেকে ইনহেলার বোধহয় শেষ চিকিৎসা। না, ইনহেলার হচ্ছে ফার্স্ট এবং সেফেস্ট চিকিৎসা। ইনহেলারটা যদি আমি একটু বুঝিয়ে বলি, ইনহেলারটা কিছুই না, এটা হচ্ছে শ্বাসনালীগুলোকে খুলে দেয়। হ্যাঁ, শ্বাসনালীগুলো খুব দ্রুত খুলে দিবে। মুখে যদি ওষুধ খাও, এই ওষুধটা ভাঙবে, তারপরে ডাইজেশন হবে, তারপরে রক্ততে যাবে, তারপরে ফুসফুসিতে যাবে। সো এটা অনেক সময় লাগে। কিন্তু যদি তুমি ইনহেলার নাও, তাহলে কিন্তু ওষুধটা ডাইরেক্টলি তোমার ফুসফুসের মধ্যে চলে যাচ্ছে, শ্বাসনালীগুলো খুলে যাচ্ছে এবং ইমিডিয়েট রিলিফ পাচ্ছ। আর সব থেকে বড় কথা হচ্ছে, এখন খুবই ভালো প্রিভেন্টিভ ইনহেলার আছে, যে অসুখটা তুমি যদি এখন থেকে শীতকালে 1-2 পাফ করে নাও, পুরা শীতে তুমি ভালো থাকবা, তোমার শ্বাসনালীটা খোলা থাকবে, তোমার কোনো শ্বাসকষ্ট হবে না। হ্যাঁ, সো এই যে তোমার যে ইনহেলার গুলো এখন বাজারে পাওয়া যাচ্ছে, খুবই ভালো, সেফ, লং টাইম ইফেক্ট হিসেবে শর্ট টাইম আর লং টাইম কিন্তু তোমাকে রিলিফ দিবে। তারপর ফুসফুসের অনেকগুলো অসুখ আছে, যেটা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ লাং ডিজিজ, যেটা বয়স্ক মানুষদের হয়। শীতকালে দেখা যাচ্ছে তারা সারাক্ষণ কাশি হচ্ছে, কফ বের হচ্ছে, শুকনা কাশি বা
প্রোডাক্টিভ কফ, স্পুটাম বের হচ্ছে। হ্যাঁ, ওরা কিন্তু অনেক সময় ইনহেলার বা গরম পানি, তারা কোল্ড জন্য কোনোভাবেই শীতটা তাদের না লাগে। বয়স্ক মানুষ বাসায় একটু খেয়াল রাখতে হবে, তাদেরকে সোয়েটার বা লেপ তোষক দিয়ে সবসময় তারা কিন্তু ঠান্ডা জন্য না লাগে। ঠান্ডা হচ্ছে একটা অ্যালার্জেন, এটা একটা প্রেসিপিটিং ফ্যাক্টর হিসাবে তাদের কিন্তু শ্বাসকষ্টটা বেড়ে যায়। হ্যাঁ, নিউমোনিয়াটা কিন্তু বাচ্চাদেরও হয় আবার বয়স্ক, এই দুই এক্সট্রিম কেন হয়? কারণ এদের ইমিউনিটি বা ফুসফুসি গুলো কিন্তু অতটা ভালো না। তাদের কিন্তু বাচ্চাদেরও যেরকম নিউমোনিয়া হয়ে যায়, আবার বৃদ্ধদেরও হয়ে যায়। আমি পরবর্তী বলবো যে কি কি ভ্যাকসিন আছে, এখন আপাতত বলি যে নিউমোনিয়ায় কিন্তু আরেকটা শীতের অসুখ, বাচ্চাদের এবং বৃদ্ধ মানুষরা কিন্তু খুবই সাফার করে নিউমোনিয়া। তাদের কিন্তু কাশি হবে, জ্বর হবে, বাচ্চাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, ব্রেস্ট ফিডিং করতে পারবে না, তারপরে তাদের দৌড়াদৌড়ি হসপিটালে ভর্তি হতে হয়। হ্যাঁ, তার জন্য নিউমোনিয়ার জন্য ভ্যাকসিন বের হয়েছে, আমি একটু পরে বলবো। আর সব থেকে বড় কথা হচ্ছে এখন খুবই ভালো ওষুধ কিন্তু প্রিভেন্টিভ হিসাবে পাওয়া যায়, জন্য তাদের অ্যান্টিবায়োটিক বা হসপিটালাইজেশন করার জন্য বা অক্সিজেন দিতে হয়, এটা হসপিটালে থেকে কিন্তু তারা ভর্তি থাকলেই তারা খুব ভালো ট্রিটমেন্ট পাবে। বাসায় যেন কোনোভাবেই অ্যাকিউট কেস না থাকে নিউমোনিয়া, বৃদ্ধ হোক আর বাচ্চাদের হোক। আচ্ছা বন্ধুরা, আমরা একটু অন্যরকম অসুখ চলে যাচ্ছি, যেটা বর্ষাকালে হয় বা শীতের মধ্যেও হয়, সেটা হচ্ছে ডেঙ্গু। হ্যাঁ, ডেঙ্গু কিন্তু মেইনলি রেইনি সিজনে হয়, বাট শীতের সময়ও কিন্তু দেখা যাচ্ছে ইনসিডেন্সটা থাকছে। ডেঙ্গু মশা যেটা এডিস মশা, এটা কিন্তু আমরা বলি খুব ভদ্র মশা। কেন? এটা নোংরা পানিতে অন্য মশার মতন ডিম পারে না। এটা ডিম পারে কিন্তু ক্লিয়ার স্ট্যাগন্যান্ট, যেটা জমাট পানি, যেরকম ছাদে ফুলের টবে ডিম পাড়তে পারে, গ্যারেজে টায়ার থাকলো ওখানে কিন্তু ডিম পাড়তে পারে। তার জন্য আমাদের কেয়ারফুল থাকতে হবে। এই মশাটা কিন্তু খুব উঁচুতে কিন্তু উঠতে পারে না, এটা কিন্তু নিচুতেই থাকে। হ্যাঁ, তাই জন্য আমাদের বাচ্চাদেরকে কিন্তু মোজা পরিয়ে রাখতে পারি, মোজাটা কিন্তু খুবই হেল্পফুল। এবং এই মশাটা কিন্তু কামড় দেয় দিনের দুইটা এক্সট্রিম সময়, ফজরের সময় সানরাইজ এবং সানসেট, এই দুইটা সময় কিন্তু আমরা মশারিটা চেষ্টা করব ইউজ করতে। সানরাইজ ফজরের নামাজের পর পর কিন্তু আমরা মশারি খুলে ফেলি, এবং ডেঙ্গু মশা কিন্তু ওই সময় বাইট করে। এবং সানসেটের সময়ও কিন্তু আসরের পর পর আমরা ওই সময়টা শুয়ে থাকি, মশারি ইউজ করি না। এবং মশাটা কিন্তু অল্প হাইটে ফ্লাই করে, তাই জন্য পায়ের দিকে কিন্তু কামড় দেয় বেশি। বাসায় বাচ্চাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, বা অফিসে মোজার জন্য পরে, এবং আমাদের কেয়ারফুল থাকতে হবে। ডেঙ্গু দুই রকমের, জাস্ট ক্লাসিক্যাল হলে কিন্তু একটু জ্বর ওষুধ টষুধ দিয়ে অনেক সময় ভালো হয়ে যায়। যদি হেমোরাজিক ডেঙ্গু হয়, হঠাৎ করে ব্লিডিং শুরু হতে পারে নাক দিয়ে বা ব্লিডিং এনি ওপেনিং থেকে, তখন কিন্তু হসপিটালাইজেশন মাস্ট। এবং হেমোরাজিক ডেঙ্গুটা কিন্তু ফ্যাটাল, মৃত্যু হয়ে যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা ফুলের টব বা ওগুলা খেয়াল রাখবো, যে যারা বাসায় পানি ফুলের টবে মানি প্ল্যান্ট, পানিটা কিন্তু বারবার আমাদের চেঞ্জ করতে হবে যেন ওখানে মশাটা ডিম না পারে। আর একটা খুব কমন অসুখ শীতকালে হচ্ছে হার্ট অ্যাটাক। হ্যাঁ, হার্ট অ্যাটাকটা আমি একটু খুব সিম্পল ভাষায় বলবো। আমরা যদি বাগানে পানি দেই কোনো পাইপ দিয়ে, হঠাৎ করে পাইপটা যদি আস্তে আস্তে করে চিকন হয়ে যায়, তাহলে বাগানে কিন্তু পানিটা যাবে না, তো বাগানের গাছগুলোকে আস্তে আস্তে করে মারা যাবে। সো জাস্ট লাইক দ্যাট আমাদের হার্ট মাসেলও কিন্তু একই জিনিস। যদি কোনো কারণে শীতকালে কি হয়, ব্লাড ভেসেল গুলা কি হয়, রক্তনালী গুলো ভাসোস্পাজম হয়, কনস্ট্রিক্টর ন্যারোয়িং হয়ে যায়, ছোট হয়ে যায়, তখন আস্তে আস্তে রক্ত কিন্তু ব্লাড হার্ট মাসেলে কমে যায়। হ্যাঁ, তখন হার্ট মাসেলটা আস্তে মারা যায়। এটা কিন্তু খুবই বেশি হয় শীতকালে এবং শীতকালে। সো আমি অ্যাডভাইস দেবো, যখন ঘুম থেকে উঠবে, ঘুম থেকে উঠার পরপরই কিন্তু লাফ দিয়ে উঠে মাটিতে নামবে না। ঘুম থেকে উঠে আগে বিছনায় তুমি 2-4 মিনিট বসো, 2-4 মিনিট বসে তারপরে তুমি মাটিতে পা দাও, পা দেওয়ার পরেও আবার 2-4 মিনিট ওখানে একটু দাঁড়াও, পরে তুমি 2-4 মিনিট পরে তুমি ওয়াশরুমে যাও। এই অ্যাডভাইসটা যারা ফলো করে, দেখা যাচ্ছে হার্ট অ্যাটাকের কিন্তু ইনসিডেন্স অনেক কিন্তু কমে যায়। হ্যাঁ, সো দেখা যাচ্ছে যে হার্ট অ্যাটাক কিন্তু শীতের মধ্যে হয়, একটু যদি আমরা কেয়ারফুলি চলি, ফ্যাটি ডায়েট গুলো অ্যাভয়েড করি,
বা শীতকালে যে আমরা গরম কাপড় ভ্যাসোকনস্ট্রিকশন যেন না হয়, তাহলে কিন্তু হার্ট অ্যাটাক গুলো ইনসিডেন্স অনেকটা কমে যাবে। আর একটা শীতকালে আমি বলবো যে হয় ড্রাই স্কিন, ডক্টর সেহেলা ইসলাম ডিটেলসে বলবে ড্রাই স্কিনের ব্যাপারগুলো কিভাবে আমরা প্রতিরোধ করতে পারবো। আর একটা হচ্ছে নরোভাইরাস। নরোভাইরাসটা কি? শীতকালে খুব বেশি হয় কেন? এখানে কিন্তু সর্দি কাশি জ্বর কিছু নাই, কিন্তু সাডেনলি ডায়রিয়া হচ্ছে আর বমি হচ্ছে। আমরা কিন্তু কারণটা জানছি না, কিন্তু আসলে কিন্তু এটা ভাইরাস। শীতের সময় এটা ভমিটিং বাগ বলি। হ্যাঁ, অনেক বমি হবে, অনেক ডায়রিয়া হবে। হসপিটালে যারা জব করে, হোটেলে যারা থাকে তাদের কিন্তু বেশি হয়। এবং এখানে কিন্তু আমাদের স্যালাইন, ফ্লুইড, বারবার কিন্তু আমাদের ফ্লুইড, স্যুপ এই জাতীয় জিনিস খেয়ে আমাদের ডিহাইড্রেশনটা প্রিভেন্ট করতে হবে, যেন ডিহাইড্রেশন না হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা। আর একটা শীতকালীন অসুখ খুব বেশি হতে পারে, সেটা হচ্ছে রাইনার্স ফেনোমেনন। রাইনার্স ফেনোমেননটা কি আমি জাস্ট একটু বুঝিয়ে বলবো, যে হাত পা যে এক্সট্রিমিটি গুলো, আমাদের হাত আর আঙ্গুলগুলা কিন্তু খুবই ঠান্ডা হয়ে যায়। খুব ঠান্ডা হয়েছে, হঠাৎ করে সাদা থেকে নীল কালার হয়ে যেতে পারে, লাল হয়ে যেতে পারে, কং কং করে ব্যথা হতে পারে, খুব ব্যথা হতে পারে, প্যাচিয়ে যেতে পারে, ব্যাকা হয়ে যেতে পারে। সেখানে একটু গরম পানি বা কোনো ওষুধ মেডিকেশন দিয়ে কিন্তু আমরা কিছুটা রিলিফ নিতে পারি। হ্যাঁ, কোল্ড হ্যান্ডস এন্ড ফিট। আর একটা হচ্ছে পেইনফুল জয়েন্ট। জয়েন্ট গুলো কিন্তু বাত বা এই ব্যথাগুলা কিন্তু অনেক বেড়ে যায় বৃদ্ধ বয়সে বা আফটার 50। এই ব্যথাগুলা দেখা যাচ্ছে, জয়েন্ট গুলো কিন্তু ব্যথা হয়। আমরা যারা একটু হালকা এক্সারসাইজ, যোগ ব্যায়াম গুলা করে, একটু যদি গরম পানি ইউজ করো, হালকা এক্সারসাইজ কিন্তু এই জয়েন্ট গুলাকে সবসময় ফ্লেক্সিবল রাখবে। হ্যাঁ, এরকম নামাজটা কিন্তু আমরা যদি সুন্দর করে দাঁড়িয়ে পড়ি, তাহলে কিন্তু তোমার জয়েন্ট গুলো ফ্লেক্সিবল থাকবে, ভালো থাকবে। এই যে আমরা যে চেয়ারে বসে, এটা কিন্তু কোনো অ্যাডভাইস না, আরো জয়েন্ট গুলো স্টিফ হয়ে যায়। হ্যাঁ, তুমি যদি ভালো করে সেজদাটা দাও, চেয়ারে বসো, এটা একটা এক্সারসাইজের মতো, তোমার জয়েন্ট গুলা কিন্তু ফ্লেক্সিবল থাকবে এবং ভালো থাকবে। আচ্ছা, ঠিক আছে বন্ধুরা। আর শেষ আমি বলবো হচ্ছে, এখন গ্লোবাল প্যান্ডেমিক ইজ দ্য করোনা। এটা কিন্তু অ্যালার্মিং একটা সিচুয়েশন। আমি শেষে এটা বললাম, করোনা ইজ দেয়ার ফর দ্য লাস্ট 8 মান্থস এবং ইট ইজ স্টিল দেয়ার, এবং আরো সামনে কিন্তু আমরা জানি যে একটা সেকেন্ড ওয়েভ আসছে। হ্যাঁ, সো করোনা কিন্তু সামনে থেকে আসবে, সাইড থেকে আসবে, পিছন থেকে আসবে, সব দিক থেকে আসবে। আমাদের টার্গেট কি? ইট ইজ টু বি ভেরি স্ট্রং। আমাদের ইমিউনিটি, প্রতিরোধ ক্ষমতা কিন্তু বাড়িয়ে দিতে হবে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে একটু প্রিভেন্টিভ সাইড গুলা বলবো, যে আমরা কিভাবে প্রিভেন্ট করতে পারি। আমাদের দরজা এবং খুব শক্ত যদি থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু চোর ঢুকতে পারবে না। চোর তো সব দিক থেকে চেষ্টা করবে। তুমি যদি খুব টাফ ভাবে তোমার বডিকে প্রোটেক্ট করতে পারো, টি সেল ফাংশনটা বাড়িয়ে দাও। টি সেল কি? টি সেল হচ্ছে তোমার বডির প্রতিরোধের ক্ষমতা। এটা আমরা কিভাবে বাড়াতে পারি? যদি ভিটামিন সি খাই, ভিটামিন ডি, এরকম রোদে আমরা 30 মিনিটস করে, আমরা যদি সকাল 10টা থেকে দুপুর 3টা পর্যন্ত, রোদটা কিন্তু খুবই আমাদের হেল্পফুল। ভিটামিন ডি একটা ন্যাচারাল সোর্স। হ্যাঁ, তারপরে হচ্ছে জিঙ্ক ট্যাবলেট এখন বাজারে পাওয়া যাচ্ছে। এটা কিন্তু সব তোমার টি সেল, বডি ইমিউনিটি বাড়ায়। ওমেগা ফিশ ক্যাপসুল পাওয়া যায়, বা সামুদ্রিক মাছ বা তেলাক্ত মাছগুলোতে কিন্তু ওমেগা ফ্যাটি অ্যাসিডস প্রচুর। এগুলা কিন্তু সব তোমার টি সেল ফাংশন এবং বডি ইমিউনিটি কিন্তু বাড়ায়। হ্যাঁ, সো আর একটা হচ্ছে তোমার মধু। মধুটাও কিন্তু তোমার বডি ইমিউনিটিতে বাড়াবে। কালিজিরা ও ব্ল্যাক সিড অয়েল, এটাও কিন্তু অনেক অসুখ থেকে বা বডি ইমিউনিটি তোমার বাড়ায়। জিঞ্জার, আদা, আদাটাও কিন্তু দেখা যাচ্ছে একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং প্রোটেকটিভ রোল প্লে করে, খুব ভালো। আর সব থেকে বড় ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ডায়েটটা খুব ভালো রাখতে হবে। ডায়েটটা কিন্তু হাই প্রোটিন ডায়েট খেতে হবে আমাদের প্রত্যেক দিন। এখন কিন্তু একটা করে ডিম, দরকার 2টা ডিম, একটা কুসুম বাচ্চাদেরকে আমরা দিয়ে দিতে পারি, কিন্তু ডিম কিন্তু মাস্ট, এভরিডে ডিম খেতে হবে। এবং হাই প্রোটিন ডায়েট, দুধ, মিল্ক কিন্তু একটা কমপ্লিট ফুড। মিল্ক সব জিনিসই আছে এক্সেপ্ট ভিটামিন সি আর আয়রন। হ্যাঁ, সো মিল্কটা কিন্তু 1 গ্লাস দুধ সবাই চেষ্টা করব আমরা বন্ধুরা খেতে। আর হচ্ছে সব থেকে আমাদের বডি ইমিউনিটি ঠিক রাখার জন্য কিন্তু হালকা এক্সারসাইজ। আমাদের 30 থেকে 40 মিনিটস, আমরা সবাই ব্যস্ত, সবাই চাকরি করি, সবাই বাইরে যায়, বুঝছি, কিন্তু 30 থেকে 40 মিনিটস এক্সারসাইজ যদি 5 ডেজ এ উইক, 2 দিন রেস্ট দাও। হ্যাঁ, আমাদের বডি তো আসলে একটা মেশিনের মতন। সবসময় যদি একটা মেশিন চালাই, তাহলে কি হবে? নষ্ট হয়ে যাবে। কিন্তু এটাকে চালু রাখতে হবে। সো আমরা ব্যস্ততার লাইফের মধ্যে যদি হালকা একটু এক্সারসাইজ করতে পারি, ছাদে যদি আমরা হাঁটি বা একটু এক্সারসাইজের মধ্যে যোগ ব্যায়াম করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের টি সেল ফাংশন কিন্তু অনেকটা বেড়ে যায় এবং আমাদের কিন্তু প্রতিরোধ ক্ষমতাটাও বেড়ে যায়। আর লাস্টলি আমি বলবো, ভেরি ইম্পর্টেন্ট ইজ দ্য ভ্যাকসিন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ভ্যাকসিন।
ফ্লু শটটা কি এক উইন্টার থেকে আর এক উইন্টার পর্যন্ত কিন্তু তোমাকে 1 বছরের প্রোটেকশন দিবে। বন্ধুরা সবাই চেষ্টা করবে একটা ফ্লু শট এই উইন্টার ইজ কামিং নিয়ে নিতে। ফ্লু শট যদি এখন একটা নাও, আগামী উইন্টার পর্যন্ত কিন্তু তুমি প্রোটেক্টেড থাকবা। পুরো ফ্যামিলি মেম্বার সবাই নিবা এবং সবাই মনে রাখবা যে নিউমোকোকাল ভ্যাকসিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। নিউমোকোকাল কনজুগেটেড ভ্যাকসিন পিসিভি এখন বাচ্চাদের কিন্তু আমরা 6 উইকস, 10 উইকস আর 14 উইকস, 1.5 মাস, 2 মাস আর 2.5 মাসে আমরা দিই। আর একটা বুস্টার ডোজ দ্যাট 15 মান্থস শুড বি গিভেন সব বাচ্চাদের। আর বয়স্ক বৃদ্ধ মানুষ যারা 65 ইয়ার্স এর বেশি তাদেরকেও কিন্তু আমরা একটা নিউমোনিয়ার ভ্যাকসিন দিয়ে রাখি, 2টা শট ফর প্রোটেকশন লাইফ লং, তাহলে তারা ভালো থাকবে। আচ্ছা, তাহলে থ্যাংক ইউ সো মাচ। আমি এতটুকু আপাতত বললাম। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আই হোপ তোমাদের হেল্পফুল। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ রিয়া, তুমি খুব সুন্দর করে অনেকগুলো অসুখ নিয়ে আলোচনা করলে। আশা করি আমাদের বন্ধুরা যারা দেখছে তাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে তারা সেগুলো কমেন্টস এর মাধ্যমে জানাবে। আমরা চেষ্টা করব তাদের সেই প্রশ্নের উত্তর দিতে। আমি এখন তোমাকে কিছু প্রশ্ন করতে চাই, তাহলে আশা করি আমাদের বন্ধুদেরও কোনো কনসেপশন গুলো ক্লিয়ার হবে। এগুলা খুবই সাধারণ প্রশ্ন যে who are the main risk persons in winter season, that is শীতে কোন বয়সী মানুষজন বেশি রিস্ক ফ্যাক্টর, মানে সহজে অসুখ বিসুখে আক্রান্ত হয়, কোন এইজের পার্সনরা? আচ্ছা, সবাই কিন্তু আমরা আসলে এখন এই সময় সবাই হাই রিস্কে, তবে এদের মধ্যে কিন্তু আবার যারা বেশি প্রন, যারা বেশি রিস্কি হয়ে যাচ্ছে তারা আমরা বলবো ইনফ্যান্ট কাদেরকে আমরা বলি? যারা হচ্ছে জন্ম থেকে 1 ইয়ার পর্যন্ত, জন্ম থেকে 1 বছরের বাচ্চা পর্যন্ত কিন্তু হাই রিস্কে। আর জেরিয়াটিক পেশেন্ট যারা মোর দ্যান 65 ইয়ার্স। এই দুই এক্সট্রিম কেন আমরা চয়েস করি? এই দুই এক্সট্রিমে কিন্তু ইমিউন ফাংশন, তাদের লাংস ক্ষমতা, তাদের বডি ইমিউনিটি কিন্তু অতটা ভালো থাকে না। হ্যাঁ, ধীরে ধীরে কিন্তু মাঝখানে কিন্তু ইমিউনিটিটা ভালো থাকে। সো ইনফ্যান্ট আমি বলবো বাচ্চাদের, আর হচ্ছে যারা বৃদ্ধ মোর দ্যান 65 ইয়ার্স, তারপরে যারা প্রেগন্যান্ট মহিলা, হ্যাঁ, যারা হচ্ছে গর্ভবতী মা, তারাও কিন্তু হাই রিস্ক হয়ে যাচ্ছে। তারা একটা বেবি ক্যারি করছে, তখন বডি ইমিউনিটি অনেক বেশি কমে যাচ্ছে। তারপর যারা কেমোথেরাপি পাচ্ছে, রেডিয়েশন পাচ্ছে, যারা স্টেরয়েড থেরাপি পাচ্ছে, যারা হচ্ছে চেইন স্মোকার, যারা অনেক স্মোকিং করে, তারা হাই রিস্ক। কেন? তাদের লাং ফাংশন কিন্তু, ফাংশন অফ দ্য লাং কিন্তু ফুসফুসি গুলো অনেকটা নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়ার জন্য কিন্তু দেখা যাচ্ছে লাং ফাংশন নষ্ট হওয়ার জন্য তাদের ওই যে করোনার মধ্যে স্মোকারসদের বেশি হচ্ছে নিউমোনিয়ার মতন ফ্লুইড জমে যায়, যার ফলে যে অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড এক্সচেঞ্জটা হয় না, তাদের কিন্তু মৃত্যু হয়ে যাচ্ছে। তাই জন্য স্মোকারসদেরকে সবসময় লাং ফাংশন গুলো ডিটোরিয়েট হয়ে যাচ্ছে। স্মোকিংটা যদি কমিয়ে আনা যায় তাহলে কিন্তু লাং ফাংশন ভালো হবে। আরো হচ্ছে সিকেডি, যারা কিডনি পেশেন্ট, ডায়াবেটিস, এদেরও কিন্তু কিছুটা হাই রিস্কে পড়ে যায়। থ্যাংক ইউ। আমার দ্বিতীয় প্রশ্ন, কোন ইমার্জেন্সি কন্ডিশনে হসপিটালাইজেশন দরকার? মানে কখন আমরা বুঝবো যে একজন আমাদের ঘরে আছে, হঠাৎ করে যে কোনো বয়সী যে কোনো একজন হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে, আমরা কোন সময়টাতে বুঝতে হবে যে না এই মুহূর্তে হসপিটালাইজড করতেই হবে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এটা খুবই একটা মূল্যবান এবং ভ্যালুয়েবল কোশ্চেন। যে গুলো আলাপ করলাম, ডিজিজ গুলা কিন্তু মোটামুটি বাসার মধ্যে আমরা ম্যানেজ করতে পারি, হ্যাঁ, বাট অ্যাকিউট এমার্জেন্সি, বৃদ্ধ মানুষ দেখা যাচ্ছে হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, শ্বাসকষ্ট ইনহেলার দিয়েও কিন্তু হচ্ছে না, বা জিহ্বার নিচে আমরা সাবলিঙ্গুয়াল ওষুধ নাইট্রেট দিয়েও কিন্তু দেখা যাচ্ছে যে বুকে ব্যথা শুরু হয়ে গেল, কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে স্ট্যাটাস অ্যাজমাটিকাস একটা সিচুয়েশন, যেটা অ্যাজমা রোগী একদম অ্যাকিউট কন্ডিশনে, সে কিন্তু শ্বাসকষ্ট অতিরিক্ত বেশি হয়ে যাবে, তখন কিন্তু অক্সিজেন সিলিন্ডার বাসাও যদি থাকে এটা আমাদের ঠিক হবে না, তাকে ইমিডিয়েটলি হসপিটালাইজেশন নিতে হবে। তার পালস বেড়ে যাবে, তার শ্বাসকষ্ট বেড়ে যাবে, সে ছটফট করবে, হ্যাঁ, তাকে কিন্তু কোনোভাবে বাসায় রাখাটা ঠিক হবে না। আর একটা হচ্ছে হার্ট অ্যাটাকের পেশেন্ট। হার্ট অ্যাটাকের পেশেন্ট কিন্তু আমরা কিন্তু সবসময় বুকে ব্যথাটা দেখা যাচ্ছে যে চিনচিন করে হচ্ছে, ব্যথাটা খুব বেড়ে গেল, রাইট সাইড অফ দ্য হ্যান্ডে চলে আসছে এবং সে ঘেমে যাচ্ছে একদম, তারপরে তার প্রচন্ড ব্যথাটা পিছনের দিকে যাচ্ছে, এটা কিন্তু অ্যাকিউট এমার্জেন্সি অফ হার্ট অ্যাটাক।
সেই ক্ষেত্রে তাকে কিন্তু কোনোভাবেই বাসায় রাখা উচিত না, কারণ 72 ঘন্টার মধ্যে যদি আমরা হার্ট মাসেলকে রিভাইভ করতে পারি সে কিন্তু সারা জীবনের জন্য বেঁচে যাবে। কিন্তু 72 ঘন্টার মধ্যে যদি আমরা বাসায় টানাটানি এই ওষুধ ওই ওষুধ, হার্ট মাসেল কিন্তু 72 ঘন্টার মধ্যে মারা যায় এবং সে কিন্তু একটা আরো রিস্কি পড়ে যাবে। সো ইমিডিয়েটলি তাকে হসপিটালে নিয়ে যদি আমরা প্রপার ওষুধটা দেই, তার হার্ট মাসেল গুলি কিন্তু আবার সে নতুন করে ভালো থাকে। আর একটা হচ্ছে নিউমোনিয়া, ছোট বাচ্চা তাদেরও শ্বাসকষ্ট হলে কিন্তু কোনোভাবেই বাসায় রাখা যাবে না, তাদের ইমিডিয়েটলি হসপিটালাইজেশন, অ্যান্টিবায়োটিক দিয়ে হসপিটালে রাখতে হবে। থ্যাংক ইউ। তোমার আলোচনায় আমরা যতটুকু বুঝতে পারলাম যে এই শীতে আমাদের যে কমন সমস্যাগুলো, কাশি, শ্বাসকষ্ট, অ্যাজমাটিক অ্যাটাক এগুলো হয়, আমার মনে হয় যে এগুলোর জন্য যাদের এই কাশির টেন্ডেন্সিটা থাকে অনেকেরই আছে, এবং এটা আমরা হয়তো অনেকেই জানি যে আমাদের পরিবারে কার কার সহজে একটুতে সিজন চেঞ্জের সময় বিশেষ করে কাশি শুরু হয়ে গেল, রানি নোজ শুরু হয়ে গেল, সেক্ষেত্রে আমরা মন্টেলুকাস্ট, এটা হচ্ছে গিয়ে এই ওষুধটা, এই অ্যান্টিহিস্টামিনটা একটা সেফেস্ট অ্যান্টিহিস্টামিন, এটা আমরা ঘরে রাখতে পারি আগে থেকেই। মন্টেলুকাস যেটা হচ্ছে বাজারে মন্টিন, মন্টেয়ার নামে, মোনাস এসব নামে পাওয়া যায়, আমরা এটা রাখতে পারি। আর যাদের ওই যে বেশি অতিরিক্ত শ্বাসকষ্ট গিয়ে যদি অনেক সময় কাশতে কাশতে যদি শ্বাসকষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু ছোট ছোট নেবুলাইজেশন মেশিনও পাওয়া যায়, আমরা যদি কিনে ঘরে রাখতে পারি ইমিডিয়েট, তাহলে কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনা আমরা প্রতিরোধ করতে পারবো ঘরে বসেই। তারপর তো হসপিটাল ইমার্জেন্সি আছে, সেখানে অবশ্যই আমাদেরকে যেতে হবে, ডক্টরের পরামর্শ নিতে হবে। তো আর এখন আসি যেটা হচ্ছে হার্ড ইমিউনিটি বলে আমরা যে ওয়ার্ডটা, এই টার্মটা মনে হয় আমরা এতদিনে মেডিকেল নন মেডিকেল পার্সনরা সবাই এতদিনে জেনে গেছে, মিডিয়াতে বারবার বলা হচ্ছিল কোভিড পেশেন্ট, কোভিড সিচুয়েশনের কারণে হার্ড ইমিউনিটি। তোমার কি মনে হয় যে বাংলাদেশ হার্ড ইমিউনিটি অ্যাচিভ করতে পেরেছে বা ওয়ার্ল্ড ওয়াইড হার্ড ইমিউনিটি অ্যাচিভড হয়েছে? আচ্ছা, আমি একটু যদি বুঝিয়ে বলি, হার্ড ইমিউনিটিটা, হার্ড কিন্তু HARD না, HERD। হ্যাঁ, হার্ড ইমিউনিটি সবাই মোটামুটি জানো তোমরা। হার্ড ইমিউনিটি কখনই পসিবল যখন 80% অফ দ্য পপুলেশন গেটস ভ্যাকসিনেশন। হ্যাঁ, যেহেতু ভ্যাকসিন তৈরি হয়নি তাহলে কিন্তু প্রশ্ন হার্ড ইমিউনিটি এখন আসছে না। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে ঢাকা সিটিতে 50 to 60% মোটামুটি মানুষের মধ্যে কিন্তু করোনার অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। সামহাউ সাব ক্লিনিক্যাল কেস, ক্যারিয়ার সবার মধ্যে কিন্তু 60% মানুষের শরীরের মধ্যে অ্যান্টিবডি পাওয়া যাচ্ছে। এর মানে কি? এর মানে যে যেহেতু অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, তারা কিন্তু একটা ইমিউনোলজিক্যাল ব্যারিয়ার, এটা বাধা হিসাবে সৃষ্টি করছে ফর ফার্দার ট্রান্সমিশন অফ দ্য ডিজিজ। তারা একটা ব্যারিয়ার হিসাবে সৃষ্টি করছে সমাজের মধ্যে, সো দ্যাট অন্য মানুষের কিন্তু অতটা ছড়াতে পারছে না। হার্ড ইমিউনিটি না হলে একটা বাধা সৃষ্টি করে একটা ন্যাচারাল ইমিউনিটি হিসাবে সমাজটা কিন্তু আমরা অ্যাচিভটা কিছুটা বাংলাদেশে অবশ্যই হয়েছে। ঠিক আছে বন্ধু, আমরা আসলে কতগুলো অনেক কমেন্টস অলরেডি পেয়ে গিয়েছি, তো এই কমেন্টস গুলো আমাদের আমার মনে হয় পড়া দরকার। জেবুন্নেসা, তুমি কমেন্টস গুলো কি শুরু করবে পড়া? আচ্ছা, আমি এখানে একজন লাভলি হক কোয়েশ্চেন করেছে, হাই প্রেসার ডিম খাওয়া যাবে কিনা? অবশ্যই জিঙ্ক অবশ্যই খাওয়া যাবে, জিঙ্কে কোনো সমস্যাই না, জিঙ্ক হচ্ছে ডিম প্রোটেক্টিভ। ডিম এগ খাওয়া যাবে কিনা হাই প্রেসারের পেশেন্ট? হ্যাঁ, হাই প্রেসারে আমরা এখন দেখা যাচ্ছে যে কুসুমটা কিন্তু কন্টেইনস গুড কোলেস্টেরল। এখন তুমি 3-4টা ডিম কিন্তু খেতে পারবে না। হ্যাঁ, তুমি ডিম অবশ্যই একটা করে খেতে পারবা, কোনো অসুবিধা নাই। কুসুমটা মাঝে সাঝে সপ্তাহে 3 দিন খাও, একদিন পর পর খাও। দেখা যাচ্ছে কুসুমের কিন্তু গুড কন্টেইনস গুড ওমেগা ফ্যাটি অ্যাসিডস, যেটা হার্টের জন্য প্রোটেক্টিভ। প্রত্যেকদিন না খেলে সপ্তাহে 2 দিন অল্টারনেট ডেতে খেতে পারবা, ইট ইজ সেফ। আচ্ছা, আমাদের আমি একটা কোশ্চেন করছি, কমেন্টে আমি করছি। তোমার নিউমোনিয়ার ভ্যাকসিন সম্বন্ধে নামটা কি জানতে চেয়েছে অনেকেই, কয়েকটা কমন কোশ্চেন আর কি। ভ্যাকসিন অফ নিউমোনিয়াটা কোনটা? আচ্ছা, সেই ভ্যাকসিনটা হচ্ছে ইপিআই, বাংলাদেশের যে ইমিউনাইজেশন প্রোগ্রাম, সেখান থেকে এটা লঞ্চ হয়েছে, নিউমোকোকাল কনজুগেটেড ভ্যাকসিন 13।
নিউমোকোকাল কনজুগেটেড ভ্যাকসিন PCV13 এটা কিন্তু ইপিআই বা সব জায়গায় মোটামুটি সরকার থেকে দেওয়া হচ্ছে, PCV13 নামে পাওয়া যায়, নিউমোকোকাল কনজুগেটেড ভ্যাকসিন 13। আরেকটা কোশ্চেন ছিল, একজনের 40 বছর বয়স, ঘুমের মধ্যে প্রায় কাশি হয়, আবার সময় সময় তোমার নিঃশ্বাসে কষ্ট হয়, কারণ পানি খেলে সেটা কমে যাচ্ছে, কি কারণে, ওর কারণটা জানতে চাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে বয়স, বয়স একটা ফ্যাক্টর, হয়তো বয়সটা উল্লেখ করলে 40 বছর, 40 অনেক সময় হয়তো মুখটা শুকিয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, অনেক সময় গলা শুকিয়ে যায়, বেশি পানি কিন্তু ডায়াবেটিক রোগীকে আমরা জানি যে থার্স্ট ইজ ওয়ান অফ দ্য মেইন কারণ হতে পারে। একটু সে ব্লাড সুগারটা কিন্তু অবশ্যই চেক করবে, সে কি ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ নাকি ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স নাকি সত্যি সত্যি ডায়াবেটিস, কেন হঠাৎ করে শুকিয়ে যাচ্ছে, একটু সে ডায়াবেটিসটা অবশ্যই চেক করবে। বাংলাদেশে কিন্তু ডায়াবেটিসের ব্যাপারে অনেকে কিন্তু খুব কনফিউজ, IFG বা IGT কি কিন্তু ডায়াবেটিস বলে, নো, সবসময় সে কিন্তু একটা পয়েন্ট না হলে সে HbA1c টা করবে, HbA1c যদি মোর দ্যান 7 হয় তাহলে সে ডায়াগনোসড কেস অফ ডায়াবেটিস, সে অবশ্যই ডায়াবেটিস চেক করবে, দেখবে যদি ভালো থাকে তাহলে হয়তো গলাটা অন্য কোনো কারণে শুকাচ্ছে, এটা কিন্তু একটা মেজর কারণ হতে পারে ডায়াবেটিস। হ্যাঁ, থ্যাংক ইউ। আরেকটা কোশ্চেন আসছে, একজন বন্ধু লিখেছে সে দৈনিক 5 থেকে 7টা সিগারেট খাচ্ছে, এতে করে ও তার মানে কি ইফেক্টটা হচ্ছে একটু জানতে চাচ্ছে আর কি, সে কি ব্যাড ইফেক্টটা বা সাইড ইফেক্টটা তার হচ্ছে। আচ্ছা, সিগারেট একটা খাও আর 10টা খাও, হ্যাঁ, সিগারেট কিন্তু কন্টেইনস 99 কার্সিনোজেনস, ওকে, সিগারেটের মধ্যে যে কেমিক্যালস গুলা 99টা কার্সিনোজেন, ক্যান্সার করার, এবং খালি তা না, এই কার্সিনোজেন গুলা কিন্তু আস্তে আস্তে তোমার যে লাংস এর গুলা ফুসফুসকে উইক করে ফেলে, অ্যালভিয়া গুলাকে উইক করে ফেলে, অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড যে এক্সচেঞ্জ প্রসেসটাকে কিন্তু এটা বাধা দেয়, হ্যাঁ, তাই জন্য দেখা যাচ্ছে করোনার সময় দেখা যাচ্ছে যাদের লাং ফাংশন, লাং ভাইটাল ক্যাপাসিটিটা খারাপ, তারা কিন্তু অবশ্যই করোনায় বেশি এফেক্টেড হচ্ছে। সিগারেটটা বলবো বন্ধু অবশ্যই ছেড়ে দিবা, চেষ্টা করো চা খেতে চুইং গাম দিয়ে চেষ্টা করো, আস্তে আস্তে হয়ে যাবে, যখন ইচ্ছা করবে তুমি মনটাকে ডাইভার্ট করবা, সিগারেট নো, একদমই খাওয়া যাবে না প্লিজ, ভবিষ্যতে লাং ক্যান্সার হতে পারে, আরো কিন্তু এটা খারাপ হতে পারে, ছেড়ে দাও একদম। থ্যাংক ইউ। আরেকটা কোশ্চেন ছিল, একজন বন্ধু লিখেছেন তার বেশি হাঁচি হয়, হাঁচির কারণটা সে জানতে চাচ্ছে, এত বেশি কেন হাঁচি হচ্ছে নরমালের চেয়ে। আচ্ছা, বলো হাঁচিটা কিন্তু একটা কন্ডিশন, এটা একটা সিগনিফিক্যান্ট দেখা যায় কমানোর কোনো উপায় থাকছে? আচ্ছা, একটু বলি, ভিটামিন সি, লেবু যেটা, হ্যাঁ, ভিটামিন সি ডিফিসিয়েন্সি সিমটম কিন্তু এক হতে হাঁচি, বারবার স্নিজিং হবে, হ্যাঁ, তার মানে তো ভিটামিন সি চেষ্টা করবা প্রত্যেক দিন জন্য একটা লেবু, 1 স্লাইস 2 স্লাইস কিন্তু লেবু খাবা, যদি খেতেও না ইচ্ছা করে ভিটামিন সি ট্যাবলেট পাওয়া যায় চুষবা, ভিটামিন সি ডিফিসিয়েন্সি হলেই কিন্তু তোমার দেখবা হাঁচি ইজ ভেরি কমন, হ্যাঁ, হাঁচিটা কিন্তু তোমার ভিটামিন সি লেভেলটা বাড়াতেই হবে শরীরে, ভিটামিন সি প্রোটেক্টিভ এবং এটা অনেক, খালি হাঁচি না অন্য অন্য কিন্তু তোমার হেল্প হবে। আরেকটা কোশ্চেন ছিল, একজন বন্ধুর বাচ্চার বয়স 17 বছর, তার অ্যালবুমিন পাস করছে, হ্যাঁ, তোমার কটন 5 mg খাচ্ছে অল্টারনেটিভ ডেতে, কোশ্চেন করেছে ভিটামিন ডি খেতে পারবে নাকি সে? কি খেতে? কি খেতে? কটন অল্টারনেটিভ ডেতে খাচ্ছে, এখন সে কি ভিটামিন ডি খেতে পারবে? ভিটামিন ডি, ভিটামিন ডি, ভিটামিন ডি, বুঝছি, যদি অ্যালবুমিন পাস করে দ্যাট মিন্স তার কিন্তু কিডনিটা কিছু প্রবলেম আছে, হ্যাঁ, তাহলে অবশ্যই নেফ্রোলজিস্টকে দেখাবে, কিডনি বিশেষজ্ঞ, কারণ অ্যালবুমিন পাস করা মানে তোমার যে ফিল্টারিং, কিডনিটা কি আসলে একটা ছাকনির মতন, তাই না, চায়ের ছাকনি, ওই ছাকনিটা যদি ভালো করে নষ্ট হয়ে যায় ছাকনি, তাহলে চা পাতাগুলো পড়ে যাবে না, সো জাস্ট লাইক দ্যাট, ছাকনিটা নষ্ট হয়ে গেলে কিন্তু সে অ্যালবুমিন গুলা পাস হয়ে যাচ্ছে, তাই জন্য কিডনির একটা ইম্পর্টেন্ট হচ্ছে সে ভিটামিন ডি কিন্তু তৈরি করে, তাই জন্য সে ভিটামিন ডি অবশ্যই খাবে, কিন্তু সে নেফ্রোলজিস্টের প্রেসক্রিপশন অনুযায়ী আমি অ্যাডভাইস করব সে ভিটামিন ডি টা খাওয়া, হ্যাঁ। ওকে, আরেকটা কোশ্চেন বলছি, সিম্পল কোশ্চেন, একজন বন্ধুর মেয়ের বয়স 8 বছর, সে ঘুমাতে যায়, শোয়া অবস্থায় তার কাশি হচ্ছে, মন্টিগ্লুকাস সে অলরেডি খাচ্ছে,
5 মিলিগ্রাম করে। এরপরে কি তার কোনো কিছু করার আছে? আচ্ছা, কাশি হচ্ছে মন্টেলুকাস খাচ্ছে তারপরেও হচ্ছে, তাই না? সে হয়তো অন্য কোনো অ্যালার্জেন, হয়তো কোনো ডাস্ট, বিছনাটা ভালো করে ঝাড়া বা সে যে কাপড়গুলা পরছে ওগুলা সানলাইটে, অনেক সময় কিন্তু ছোট ছোট পোকা থাকে, হ্যাঁ, আমরা তারে দিয়ে ওই পোকা থেকেও হতে পারে, মেনি টাইপ অফ অ্যালার্জেন্স থেকে কিন্তু কাশি হতে পারে। সবসময় যে কোল্ড তা না, ডাস্ট হতে পারে, ছোট ছোট পোকা হতে পারে, গাছের পোলেন হতে পারে। এই জিনিসগুলা খেয়াল, বিছনার চাদরগুলা ভালো করে ঝেড়ে সে যেখানে ঘুমাচ্ছে এগুলাও খেয়াল করবে। তারপরেও যদি কাশি থাকে তার হয়তো রেসপিরেটরি কোনো বিশেষজ্ঞ বা কিছু সাথে আলাপ করতে পারে। তবে মন্টেলুকাস ভালো। আর হাইজিন কিন্তু আমাদের মেনটেন করতে হবে সবার। হাইজিন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গরম পানি দিয়ে কাপড়গুলা ধোয়া, রোদে দেওয়া এবং টাইম মতন উঠানো, বিছনাটা ভালো করে ঝেড়ে রাখা, আয়রন করা, হ্যাঁ, তাতে কিন্তু অনেকটা ভাইরাস ব্যাকটেরিয়া গুলা মারা যায়। এখানে আরেকটা আমি একটা পয়েন্ট ডক্টর রিয়াকে অ্যাড করতে চাই। রাতে বাচ্চাদের বা যে কোনো বয়সে কারো যদি কাশি এরকম হঠাৎ কাশি শুরু হয়ে যায়, বালিশটাকে একটু উঁচু করে, মাথাটা একটু উঁচু করে রাখলে কাশির প্রবণতা কমবে কিছুটা, সেটা কমবে আর সেই কষ্টটা থেকে ইয়ে হবে। আর যেটা হচ্ছে যে যদি মন্টেলুকাস্টে কাজ না হয়, আমার মনে হয় সেই ক্ষেত্রে তবে আমরা মনে হয় প্রেসক্রাইব করবো অ্যান্টিবায়োটিকটা যত কম, অ্যালার্জি কাশি গুলাতে বা ঠান্ডায় আমরা যদি অ্যান্টিবায়োটিকটা কম দিয়ে এভাবে এই বিশেষ করে এই যে মশলা চা বা একটু গরম পানি খাওয়া, এগুলো একটু আমরা যদি করতে পারি তাহলে অনেকটা আমরা রক্ষা পাবো। তো আরো কোয়েশ্চেন আছে জেবুন্নেসা? হ্যাঁ, আরো আরেকটা কোশ্চেন কোয়েশ্চেন আছে? করছি, শেষ কোশ্চেন। হ্যাঁ, একজন 50 ইয়ার্স বয়সের মানুষ, মানে আমাদের এজেরই, ভিটামিন এ বি সি ডি ও ই এগুলো কি পরিমাণে রেগুলার সে খেতে পারে? এটা একটা কোশ্চেন ছিল, এটা একটু বললে ভালো হয় আর কি। আচ্ছা, আমি একটু বলি। ভিটামিন কিন্তু আসলে 2 রকমের, হ্যাঁ, 2 রকমের ভিটামিন। সেটা হচ্ছে ওয়াটার সলিবল আর ফ্যাট সলিবল, যেগুলা হচ্ছে তোমার প্রত্যেকদিন খেতে হবে এবং প্রত্যেকদিন তোমার কিডনি দিয়ে বের হয়ে যাবে। আর কিছু ভিটামিন হচ্ছে তোমার শরীরে খেলে কিন্তু বের হবে না, এগুলো স্টোর হবে তোমার শরীরে, এটাকে আমরা বলি ফ্যাট সলিবল ভিটামিন। তো যেগুলো শরীরের মধ্যে আমাদের প্রত্যেকদিন খেয়ে বের হয়ে যাবে, এটা প্রত্যেকদিন খেলেও তোমার কোনো সমস্যা নাই, যেগুলো ভিটামিন B1, 2, হ্যাঁ, ভিটামিন সি, ভিটামিন, এগুলা কিন্তু ওয়াটার সলিবল, প্রত্যেকদিন তুমি খেতে পারবা। কিন্তু যেগুলা এ ডি ই কে, এই 4টা মনে রাখতে হবে, ভিটামিন এ, ডি, ই আর কে, এগুলা কিন্তু বেশি খেলে কিন্তু হাইপার ভিটামিনোসিস হতে পারে। অতিরিক্ত যদি তুমি খাও তোমার শরীরে জমতে জমতে দেখা যাচ্ছে উল্টা তোমার মাথা ব্যথা হতে পারে, ঘাড় ব্যথা হতে পারে, তোমার লুজ মোশন হলো, হ্যাঁ, যেহেতু এগুলা ফ্যাট সলিবল, শরীরের মধ্যে এত বেশি এটা স্টোর করা যাবে না। তাই জন্য এটা পরিমাণ মতন, কিন্তু তুমি অল্টারনেট সপ্তাহে 1 দিন 2 দিন করে খাও না, অল্টারনেট ডে করে তুমি ফ্যাট সলিবল ভিটামিন গুলা, একটা কথা, হ্যাঁ, একটা কথা বলতে চাই, অ্যান্টিঅক্সিডেন্ট তো এই বয়সে খাওয়া যায়, তাই না? এটা তো আমরা যদি খাই রেগুলার, তাহলে তো আমাদের অনেকে তোমার যে আমাদের, হ্যাঁ, অ্যান্টিঅক্সিডেন্টের কথা বলছি। ভিটামিন একসাথে না খেয়ে আমরা অ্যান্টিঅক্সিডেন্টটা কন্টিনিউ করতে পারি এই বয়সে, অ্যান্টিঅক্সিডেন্ট সিলভার যেটা। অ্যান্টিঅক্সিডেন্টের একটা ফাইল আমরা হয়তো একটা মাসে একটা খেতে পারলাম, এইস নামে আছে, রেক্স নামে আছে, বাজারে পাওয়া যায়, একটা ক্যাপসুল থাকে, ওখানে ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন এটা অ্যাকচুয়ালি ভিটামিন এ ডিরেক্ট ফর্মে থাকে না, এটা রেটিনল ফর্ট হিসাবে থাকে, ওটা আমাদের শরীরের ভিতরে যাওয়ার পর ভিটামিন এ তে হয়তো ওটা আমরা খেতে পারি। 1 মাস খাওয়ার পর আমরা 2-3 মাস গ্যাপ দিয়ে, ভিটামিন কিন্তু আমাদের রেগুলার না খাওয়াই ভালো, হাইপার ভিটামিনোসিস হয়ে গিয়ে তখন আবার অন্যান্য হয়ে যায়। তো ঠিক আছে, এখন আমরা চলে যাব ডক্টর শেহলার কাছে। ডক্টর শেহলা আমাদের ডার্মাটোলজিস্ট। শেহলা, তুমি আমাদেরকে শীতে স্কিনের যত রকম সমস্যা সেগুলো নিয়ে একটু আলোচনা করো। ধন্যবাদ নুপুর। 86 বন্ধুদের সকলকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি, আর আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজ আমরা এখানে শীতকালীন সমস্যাগুলো এবং তার প্রতিরোধ বা প্রতিকার নিয়ে আলোচনা করব। শীতকালে ত্বক শুষ্ক, খসখসে, প্রাণহীন, নিষ্প্রাণ হয়ে ওঠে। এ সময় বাতাসের আর্দ্রতা কমে যায়, তাই শুষ্ক ঠান্ডা বাতাস ত্বকের পানিকে শুষে নেয়, ফলে ত্বক ড্রাই হয়ে কোনো ক্ষেত্রে র্যাশ বা কোনো সময় ইনফেকশন বা ব্লিডিং পর্যন্ত হতে পারে।
আবার যাদের প্রি এক্সিস্টিং কিছু স্কিন ডিজিজ যেমন সোরিয়াসিস, এক্সেমা, একথায়োসিস বা অনেক সময় রোজাসিয়া বা অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে, তাদের শীতের শুরুতেই সতর্ক হতে হবে। আবার দেখা যায় যে কিছু স্কিন ডিজিজ যেমন শীতে বেড়ে যায়, যেমন দেখা যাচ্ছে স্কিন ডিজিজ ছাড়াও কিছু সিস্টেমিক ডিজিজ যেমন ডায়াবেটিস, তারপর হচ্ছে হাইপোথাইরয়েডিজম বা রেনাল বা রেনাল বা কিডনি ডিজিজ আছে, যেগুলো দেখা যায় এই ঋতুতে স্কিন ড্রাই হয়ে এগুলো বেড়ে যায়। আবার কিছু মেডিসিন আছে যেমন অ্যান্টি হাইপারটেনসিভ কিছু ড্রাগ, কোলেস্টেরল কমাবার কিছু ড্রাগ, আবার অ্যাকনের ট্রিটমেন্টের জন্য আমরা বেনজয়েল পারঅক্সাইড বা আইসোটেটিনন ইউজ করি, সেগুলো কিন্তু স্কিনকে ড্রাই করে দেয়। তাই শীতকালীন সমস্যাগুলোতে ড্রাইনেস কিন্তু একটা বড় ভূমিকা রাখছে। তাই স্কিনের ড্রাইনেসকে কমাবার জন্য আমরা কিছু প্রতিরোধের জন্য কিছু ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি। এবং এই ড্রাইনেসকে রক্ষা পাওয়ার জন্য আমাদের প্রথমেই বলবো প্রচুর পরিমাণে পানি পান করতে হবে, কারণ পানি এই স্কিনকে ময়েশ্চার রাখছে এই পানি। আর গরমকালে যেটা হয়, গরমকালে আমাদের পিপাসার কারণে আমরা একটু পরপর পানি খাই, কিন্তু শীতে যেহেতু পিপাসা থাকে না, তাই পানি খাবার প্রবণতাটা কিন্তু আমাদের কমে যায়। তাই এই ব্যাপারে আমাদের একটু সতর্ক হতে হবে। আবার অতিরিক্ত গরম পানিতে কিন্তু এই সময় গোসল করা যাবে না, বিশেষ করে যাদের স্কিন ড্রাই, কারণ শরীরের সাথে সহনীয় যে পানিটা অর্থাৎ ওয়ার্ম ওয়াটার যেটা মানে স্কিনকে সহ্য হবে সেরকম পানিতে গোসল করতে হবে। এবং গোসলের পরে অবশ্যই ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে। এটা কিন্তু আমি স্পেশালি বলছি যাদের স্কিন একটু বেশি ড্রাই তাদের জন্য। নর্মাল স্কিনের ক্ষেত্রে অত সতর্কতা না, যদি সমস্যা না হয় তার অত সতর্কতার ব্যাপারটা অত তাদের জন্য প্রয়োজনীয় না। যাদের আছে এরপরে বলো ক্ষার জাতীয় সাবান বা অ্যান্টিসেপ্টিক কিছু সোপ বা সেন্টেড কিছু সোপ থাকে, এগুলো এই সিজনে শীতের সময় ব্যবহার না করাই ভালো। গ্লিসারিন সমৃদ্ধ সোপ বা ময়েশ্চারাইজার সোপ কিছু পাওয়া যায় আমাদের বাজারে, সেগুলো ব্যবহার করলে স্কিনটা ময়েশ্চারাইজ থাকবে। যেমন আমি এই ব্যাপারে বলতে পারি, ডোভ সোপ তো আমরা সবাই জানি, ডোভ সোপ সব জায়গায় পাওয়া যাচ্ছে। এছাড়া ওয়েটি সোপ আছে যাতে গ্লিসারিন আছে। আবার এই ড্রাই স্কিনে দেখা যায় যে আমরা কিছু কিছু জেল ব্যবহার করতে পারি, যেমন অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারি। আবার দেখা যায় যে এই সময় করোনার সময় অনেক আমরা বলতে পারি বাইরে যাওয়াটা সবসময় কিনে আনাটা একটু আমাদের জন্য সমস্যায় পড়তে হয়। সেই ক্ষেত্রে বাসায় যদি আমাদের অ্যালোভেরার গাছ থাকে, সেখান থেকে অ্যালোভেরাটাকে খুলে নিয়ে আমরা জেলটা বের করে আমরা নিয়মিত হাতে দিতে পারবো। হাতে পায়ে যেখানে আমাদের ড্রাই স্কিন সেখানে ব্যবহার করতে পারবো। এরপর হচ্ছে নারকেল তেল। পিওর নারকেল তেল যদি আমরা পাই, অনেকে দেখা যায় ঘরেই নারকেল তেল তৈরি করছে, এবং এই নারকেল তেলটা কিন্তু ময়েশ্চারাইজার হিসেবে খুবই ভালো, কারণ এতে দুটো অ্যাক্টিভিটিস এর থাকে। একটি হচ্ছে এটা ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে, আবার অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। আর এছাড়া আমরা কিছু ময়েশ্চারাইজার হিসেবে যেসব মানে উপাদান জিনিসপত্রের মধ্যে পেট্রোলিয়াম, লিকুইড প্যারাফিন, ইউরিয়া, ল্যাকটিক অ্যাসিড এগুলো আছে, এগুলো হচ্ছে ময়েশ্চারাইজ সমৃদ্ধ উপাদান। সেগুলো যেমন ভেসলিন বা এভিনো ময়েশ্চারাইজার ক্রিম আছে, ডোভেরও ময়েশ্চারাইজার ক্রিম আছে, বা সেটাফিল লোশন, এগুলোতে আমরা এই উপাদানগুলি পাই, ফলে এগুলো ময়েশ্চারাইজার হিসেবে খুব ভালো কাজ করবে। আচ্ছা, এখন কিছু আমরা ড্রাইনেস সম্বন্ধে মোটামুটি বললাম, এখন আমরা কিছু স্কিন ডিজিজ বলবো যেগুলো শীতে যেগুলো সমস্যা বাড়িয়ে তোলে। প্রথমেই বলবো সিপোরিক ডার্মাটাইটিস। এখানে শীতকালে খুশকিটা কিন্তু কমন, কম বেশি সকলের মাথায় দেখা যায় খুশকিটা চলে আসছে। এবং শুধু স্কিনে এই সিপোরিক ডার্মাটাইটিস শুধু মাথায় খুশকি করছে না, এতে দেখা যায় আমাদের স্কিনের মধ্যে ইরিথেমেটাস কিছু স্ক্যালি প্যাচেস বা গুটি গুটি দানা দেখা যায় শরীরের বিভিন্ন অংশে দেখা যায়। যেমন দেখা যায় এটা ফেসে দেখা যায়, স্কাল্পে দেখা যায়, আইব্রোতে দেখা যায়, এবং নোজের ফোল নাকের এই পাশগুলিতে দেখা যায় গুটি গুটি গুড়ি করে একটু ওয়াইলি মনে হচ্ছে, কারণ যেহেতু এখানে সিবাম মানে অয়েলি গ্ল্যান্ডগুলি যেখানে থাকে সেখানে এগুলো বেশি হয়। সেজন্য দেখা যায় নাকের ফাঁকে ফাঁকে গুটি গুটি দানার মতো উঠেছে। অনেক সময় কানের পিছনে কমপ্লেনটা অনেকে করে, কানের পিছনে দানার মতো উঠছে বা একটু স্যাঁতস্যাঁতে মনে হচ্ছে। আবার দেখা যায় চেস্টে, বুকেও চলে আসে। আবার আমাদের স্কিন ফোল্ড যেমন এক্সিলারি বা ইঙ্গুইনাল ফোল্ড, সেখানেও দেখা যায় যে এই সিপোরিক ডার্মাটাইটিসের দানাগুলো উঠে পড়ে। এবং সেক্ষেত্রে আমরা কি করবো, সেক্ষেত্রে প্রথমে আমরা বলবো যে মাথার খুশকিটার দিকে আমরা প্রথম আলোচনা করি। আমাদের কিছু শ্যাম্পু পাওয়া যায়, যেমন যেগুলোর মধ্যে কিটোকোনাজল, সেলেনিয়াম সালফাইড, স্যালিসাইলিক অ্যাসিড এগুলো আছে। এগুলো সাধারণত খুশকি দূর করতে সাহায্য করে। এগুলো আমরা সপ্তাহে ধরেন 3 দিন, মানে একদিন অন্তর অন্তর ব্যবহার করলাম। একটু সামান্য পানির মধ্যে সামানটা গুলিয়ে নিয়ে যেখানে আমাদের আক্রান্ত স্থান সেখানে লাগিয়ে আমরা 5টা মিনিট রেখে দিলাম। 5 মিনিট রাখার পর ধুয়ে ফেললাম। ধোয়ার সময় ইচ্ছে হলে আমরা অন্য যে কোনো শ্যাম্পু বা ইউজ করতে পারি। এর জন্য যে এগুলো তো মেডিকেটেড শ্যাম্পু, এগুলো আমরা অনেক বেশি ব্যবহার করতে পারছি না, ফলে ধোয়ার সময় অনেকে বলতে পারে আমাদের স্কিনটা জানি কেমন
চুপসে আছে, সেক্ষেত্রে আমরা অন্য যে কোনো শ্যাম্পু ব্যবহার করতে পারি। আবার এই যে কিটোকোনাজল শ্যাম্পু বলছে, এগুলোর সাথে অনেক সময় অ্যালোভেরা কম্বাইন থাকে। বাজারে যেমন এ নামে কিছু কিছু শ্যাম্পু পাওয়া যায়, যেমন ভেলকিন শ্যাম্পু আছে, এটাতে কিটোকোনাজলের সাথে অ্যালোভেরা থাকে। ফলে এটা হচ্ছে কি যে স্কিনটাকে, ড্রাইনেসটাকে কিছুটা অ্যালোভেরা কমাতে সাহায্য করে। আবার যাদের এই খুশকিটা অনেক বেশি, অনেক সময় দেখা যায় যে খুশকিটা অনেক চালতার মতো উঠে যাচ্ছে, বেশ মানে কিছুতেই কন্ট্রোল হচ্ছে না, সেক্ষেত্রে আমরা সাধারণত কিটোকোনাজলের সাথে কোলটার ব্যবহার করি। কিন্তু সেটা আসলে আমি বলবো যে ঘরে নিজেদের ট্রিটমেন্টের চেয়ে এটা সাধারণত ডক্টরের কাছে যাওয়াই ভালো, ডক্টরই অ্যাডভাইস করবে। এ ব্যাপারে তাও আমি বলে রাখছি, বিস্টার শ্যাম্পু একটা পাওয়া যায়, এটাতে এই অ্যালোভেরা কম্বাইন থাকে কিটোকোনাজলের সাথে। এটা সাধারণত যেসব খুশকিগুলো খুবই ঠিক খুশকি, সেগুলো ক্ষেত্রে আমরা ব্যবহার করি। আর যেহেতু স্কিনে আমরা বলেছি গুটি গুটি দানার মতো ওঠে, স্কিনে আমরা সাধারণত যদি এগুলো ইনফেক্টেড না হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা অ্যান্টিফাঙ্গাল কিছু ড্রাগ তার সাথে স্টেরয়েড কম্বাইন করে আমরা দিয়ে থাকি ওই লেশনগুলি কমানোর জন্য। আর আরেকটা কথা, যেটা স্কিন একটু ড্রাই হয়ে যায়, সেক্ষেত্রে আমরা ময়শ্চারাইজার ক্রিমটা রেগুলার ব্যবহার করতে পারি এসব স্কিনের ক্ষেত্রে। এরপর আমরা আরেকটি কমন ডিজিজে আসবো, সেটা হচ্ছে স্ক্যাবিস। শীতে কিন্তু স্ক্যাবিস খুব বেড়ে যায়, এবং স্ক্যাবিসটা হচ্ছে একটা প্যারাসাইটিক ইনফেকশন। এটা সার্কপটিস স্ক্যাবিস নামে একটি জীবাণু প্যারাসাইট দ্বারা আক্রান্ত হয়, এবং এতে যেটা হয়, এটা খুবই কিন্তু ছোঁয়াচে রোগ। এটা দেখা যায় যে একজনের কাপড় আরেকজন পরলে বা বিছানায় একসাথে শুলে এটা একজন থেকে আরেকজন এবং পুরো পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ে। এবং এটা শরীরে বিভিন্ন স্থানে, এটা মেইন সিমটম হচ্ছে খুব চুলকায়, এবং চুলকানিটা রাত্রেবেলা খুব বেশি বেড়ে যায়। এবং এটা যেসব জায়গায় হয়, সেটা হচ্ছে আঙ্গুলের ফাঁকে, আমাদের আঙ্গুলের ফাঁকে ফাঁকে দেখা যায় এটা প্রথমে আক্রান্ত শুরু হয়, এরপর সেটা এলবো, নি, অ্যাঙ্কেল, বাটাক, জেনিটালিয়াতে ছড়িয়ে পড়ে, এবং অতিরিক্ত চুলকানির ফলে কোনো কোনো সময় ইনফেকশন পর্যন্ত হয়ে যায়। আর এক্ষেত্রে আমরা স্ক্যাবিসের ক্ষেত্রে আমাদের ট্রিটমেন্ট প্রথমে, যেহেতু বেশি চুলকানি হচ্ছে, অ্যান্টিহিস্টামিন আমরা মুখে ওরালি খাবার জন্য দিব। অ্যান্টিহিস্টামিন আমরা আবার রিয়া বলে গেছে আমাদেরকে যে ফেক্সোফেনাডিন, আমি বলবো ফেক্সোফেনাডিন, সেট্রিজিন বা অনেক ক্লোরফেনারেমিন, যেটা বাচ্চাদের ক্ষেত্রে আমরা সিরাপ হাইস্টাসিনটা আমরা দিয়ে থাকি। এই জাতীয় ওষুধগুলো আমরা বাচ্চাদের, আসলে ছোট বাচ্চাদের ক্ষেত্রে আমরা ডোজটা বুঝে আমাদের দিতে হবে। সেজন্য বড়দের ক্ষেত্রে আমরা যেমন হিস্টামিন, এগুলো হিস্টাসিন 5 মিলিগ্রামে পাওয়া যায়, বা ওরাডিন আমাদের 10 মিলিগ্রামে পাওয়া যাচ্ছে, অ্যাট্রিজিন, সেট্রিজিন হিসেবে পাওয়া যাচ্ছে, সেটাও 10 মিলিগ্রামে পাওয়া যাচ্ছে। এগুলো সকাল রাত দুবেলা করে খেতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সিরাপটা দেওয়ার সময় আমরা একটু ওজনটা বুঝে দিই। এজন্য আমি বলবো যে যদি একটু বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ডক্টরের শরণাপন্ন হওয়াটাই ভালো শিশুদের ক্ষেত্রে। কারণ এখানে দেখা যায় যে ইনফেক্টেড হলে আমাদের আবার অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে, এটা ঘরে দেওয়াচ্ছে, এটা আসলে ডক্টরের কাছে যাওয়া ভালো। এরপরে আমরা আসবো হ্যান্ড এক্সেমা। এটাও কিন্তু শীতের সময় খুবই কমন। অনেক সময় দেখা যায় যে কারো প্রি এক্সিস্টিং হ্যান্ড এক্সেমা আছে, এবং এতে দেখা যায় যে হাতের আমাদের তালুতে ছোট ছোট গুটি গুটি দানা মতো ওঠে। কোনো কোনো সময় এই দানাগুলো দেখা যায় যে ইনফেক্টেড হয়ে যায়, ওর মধ্যে পাস চলে আসে, এবং এগুলো হাতের তালু থেকে উপরে পর্যন্ত চলে আসে, এবং কোনো কোনো ড্রাই হয়ে এগুলো ফেটে ফেটেও যেতে থাকে। এবং দেখা যায় যে ডিটারজেন্ট বা ভীম জাতীয় উপাদান যারা ব্যবহার করে, যাদের আসলে প্রি এক্সিস্টিং হ্যান্ড এক্সেমাটা আছে, তাদের অনেক ক্ষেত্রে এগুলো ব্যবহার করার কারণে এই জিনিসটা, এই দানাগুলি বেড়ে যায়। এই জন্য আমরা বলবো যে তাদেরকে অবশ্যই এই ভীম জাতীয় কাজের করার আগে, বিশেষ করে এই সিজনে, উইন্টার সিজনে, যেন গ্লাভস পরে কাজ করেন। গ্লাভস পরার পরে কাজ শেষ করে গ্লাভসটা খুলে রাখবে, এবং তারপর প্রয়োজন হলে আমরা ময়শ্চারাইজার ক্রিম বা ইমোলেন্ট জাতীয় ক্রিম, আমি বলবো ইমোলেন্ট ক্রিম জাতীয় ক্রিম ব্যবহার করাটা সবচেয়ে ভালো। এটা বাজারে ইমোলেন্ট নামেই পাওয়া যায়। আর আরেকটা কথা বলবো, যেহেতু এখন করোনার সময় আমরা প্রতিনিয়ত ফ্রিকোয়েন্টলি হ্যান্ড ওয়াশ করছি এবং ব্লিচিং পাউডার ধরছি, ফলে আমাদের কিন্তু স্কিনটা সহজেই খুব ড্রাই হয়ে যাচ্ছে, এবং সামনেই জিনিসটা আরো বাড়বে। তাই তাদের ক্ষেত্রে একই কথাই বলবো যে ইমোলেন্ট ক্রিম, যেটা এটাতে ইমোলেন্ট ক্রিম বা ভেসলিন জাতীয় ক্রিমটা একেবারে পুরো করে দিয়ে রাখবেন প্রতিবার হ্যান্ড ওয়াশের পরে। এরপর আমরা আসবো কোল্ড আর্টিকেরিয়া। শীতের সময় দেখা যায় যে আর্টিকেরিয়াটা, শীতের সময় বলবো না, এটা অনেকের ক্ষেত্রে, অনেকের দেখা যায় যে ঠান্ডা বাতাসের সংস্পর্শে আসলে বা বেশি ঠান্ডা পানিতে গোসল করলে হঠাৎ করে দেখা যায় যে স্কিনটা লালচে হয়ে যায়, ফুলে যাচ্ছে, এবং খুব ইচিং হচ্ছে। সেক্ষেত্রে আমরা যেটা বলবো, ঠান্ডার জিনিসটাকে অ্যাভয়েড করতে এবং একটু ওয়ার্ম স্থানে থাকতে, এবং একবার হয়ে গেলে অ্যান্টিহিস্টামিন, যেটা আমরা বললাম যে যে কোনো ধরনের অ্যান্টিহিস্টামিন, ফেক্সোফেনাডিন হোক বা সেট্রিজিন হোক, যেটা বাজারে ফেক্সো নামে বা ফেক্সোমিন নামে 120 মিলিগ্রামে পাওয়া যাচ্ছে, সকাল রাত দুবেলা করে খেতে পারবে। অথবা অ্যাট্রিজিন, ওটাও 10 মিলিগ্রামে পাওয়া যাচ্ছে, সকাল রাত দুবেলা করে
খেতে পারবে মিনিমাম 3 সপ্তাহ। এখানে আসলে দেখা যায় 2 সপ্তাহ খেলেই কমে আসছে এই আর্টিকেরিয়াগুলি। আবার অনেক সময় দেখা যায় 3, 4, 5 দিন পরে দেখা যাচ্ছে এটা যেহেতু অ্যাভয়েড করছে কোলটা এমনি কমে যাচ্ছে, সেক্ষেত্রে আর ডিসকন্টিনিউ করতে হবে, এটা আর না খাওয়াই ভালো। মোটামুটি আরেকটা হচ্ছে যেটা আমরা আরেকটা বলি অ্যাটোপিক ডার্মাটাইটিস। এটা সাধারণত ইনফ্যান্টও হয়, বড়দেরও হয়। এটা ইনফ্যান্ট যেটা আমরা বলি 2 মান্থস থেকে 2 ইয়ার্স পর্যন্ত থাকে হচ্ছে ইনফ্যান্টাইল, 2 ইয়ার্স থেকে 10 ইয়ার্স হচ্ছে চাইল্ডহুড, আর 10 ইয়ার্স এর পরে অ্যাডাল্ট। এবং এটা যাদের অ্যাজমা বা অ্যাটোপিক বলতে যে অ্যালার্জি যাদের আছে তাদের ক্ষেত্রে এটা বেড়ে যায়। এবং হেরিডিটারি, এটা হচ্ছে জেনেটিক্যাল বা হেরিডিটারি, ফলে এটার জন্য আসলে খুব একটা তেমন কিছু করার থাকে না, কারণ এটা মানে দেখা যায় ভালো হয়ে গেল পরবর্তীতে আবার হচ্ছে। কিন্তু এক্ষেত্রে আমাদের দেখা যায় যে মাঝে মাঝে স্কিনে ইরিথেমিটাস, স্ক্যালি কিছু প্যাচেস দেখা যায় শরীরে নানা অংশে, যেমন ফেস, স্কাল্প, চেস্ট, এক্সট্রিমিটি গুলি, যেমন হাত পাতে দেখা যায় যে গুটি গুটি দানার মতো উঠছে এবং এগুলো খুব চুলকাচ্ছে। সেক্ষেত্রে আমরা যেটা বলবো একই কথা, অ্যান্টিহিস্টামিন আমাদের খাওয়াতে হবে। এবং এক্ষেত্রে আমরা কিছু স্টেরয়েড ক্রিম দেই মাইল্ড, যেহেতু এটা হচ্ছে আমরা যেহেতু আমি বাসায় বললে আমি বলবো যে একটু মাইল্ড 1% হাইড্রোকর্টিসন কর্টিডার ক্রিম নামে পাওয়া যায়, এটা দিতে পারেন। কিন্তু তার চেয়ে যদি একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা একটু মিডিয়াম বা পোটেন্ট স্টেরয়েড দিয়ে থাকি, সেটার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হতে হবে। আপাতত মোটামুটি আমি কিছু স্কিন ডিজিজ যেগুলো আমাদের স্কিনকে শীতের সমস্যায় ফেলছে সেগুলো নিয়ে কিছু আপনাদের জানালাম। এখন নূপুর মনে কিছু বলবে আমাকে, নূপুরকে আমি সেই প্রশ্নগুলি বলতে বলছি। থ্যাংক ইউ নূপুর। আচ্ছা ডক্টর শেহলা, আমি তোমার কাছে কিছু প্রশ্ন রাখছি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে শীতকালে একটা কমন সমস্যা হয় অনেকেরই, পায়ের গোড়ালি ফেটে যাওয়া। কারো হয়তো মাইল্ড ফাটে, কিংবা কারো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সিভিয়ার ফেটে একদম অনেক সময় ব্লিডিং হচ্ছে। সেই ক্ষেত্রে সেটার ম্যানেজমেন্টটা কি রকম হতে পারে? আচ্ছা, পা ফেটে যাওয়া কিন্তু শীতকালে একটি কমন প্রবলেম। এটা মাইল্ড ফর্মে যদি হয় তাহলে আমাদের ঘরে এটা ট্রিটমেন্ট দেওয়া সহজ, কিন্তু একটু বেশি হয়ে গেলে আসলে আমাদের অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে। মাইল্ড ফর্মে হলে যেটা হয়, হালকা কিছু ফেটে গেছে, সেক্ষেত্রে আমরা যেটা বলবো এটা প্রতিদিন না পারলেও একদিন পর পর হালকা কুসুম গরম পানি, সহনীয় কিছু কিন্তু একটু গরম হবে, সেই পানিতে কিছুটা লবণ মেশাবার পর পাটাকে 20 মিনিট মতো পাটা ভিজে রাখবে, সেখানে 15 থেকে 20 মিনিট। পা ভিজিয়ে রাখার পর পাটা উঠিয়ে যে কোনো সফট টাওয়াল দিয়ে পাটা মুছে ফেলবে। পাটা মুছে ফেলার পরে কিন্তু পুরো যে ড্রাই করে ফেলতে হবে তা না, মোটামুটি মোছার পরে আমরা পেট্রোলিয়াম জেলি বা ভেসলিন ক্রিম বা ইমোলেন্ট ক্রিম, যেটা ইমোলেন্ট ক্রিম নামে পাওয়া যায় বাজারে, সেই ক্রিমগুলো খুব পুরো করে দিয়ে রাখবে। খুব পুরো করে পাতে দিয়ে তারপর যেটা করতে পারে যে একটু বাসায় আমাদের অনেকেরই পলিথিনের প্যাকেট থাকে, ওই পলিথিনটাকে একটু পায়ের শেপে, যেই জায়গাটা আপনাদের মানে ক্র্যাক হয়ে আছে সেই জায়গা শেপে কেটে নিবে, করে সেটাকে আটকিয়ে একটু বাসার টেপ থাকলে টেপ দিয়ে চারপাশ দিয়ে ওটাকে বন্ধ করে দিবে, যাতে ওটা বাতাস না ঢুকতে পারে। এবং এইভাবে করে রাখলে দেখা যাবে যদি মাইল্ড ক্র্যাক থাকে সেটা কিন্তু কিছুদিনের মধ্যে ভালো হয়ে যায়, কারণ ওটা আমরা যখন পলিথিন দিচ্ছি ফলে বাইরের বাতাসটা ঢুকতে পারছে না এবং এটা অ্যাবজর্পশনটা খুব ভালোভাবে হচ্ছে, ফলে দেখা যায় যে এটা কিছুদিনের মধ্যে তার রিকভারিটা চলে আসতে পারে। আর আর সেখানে যদি অনেকে দেখা যায় যে আবার এক্ষেত্রে আবার একটু চুলকাচ্ছে সাথে ক্র্যাকের সাথে, সেক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন খেতে পারেন, যে কোনো অ্যান্টিহিস্টামিন একটা ফেক্সোফেনাডিন হোক 2 বেলা করে খেতে পারেন কিছুদিনের জন্য। ধন্যবাদ। আমাদের আমাদের শীতে সবচেয়ে বেশি সাফার করে একদম ছোট বাচ্চারা আর বেশ এল্ডারলি পিপল, বয়স্ক। তো ছোট বাচ্চাদের একদম শিশুদের স্কিনের কেয়ারটা কিভাবে নেওয়া যেতে পারে এই শীত? শিশুদের ত্বক আসলে খুবই সেন্সিটিভ এবং তাদের স্কিনটা থিন হওয়াতে ঠান্ডা বাতাস তাদেরকে সমস্যায় ফেলতে পারে। আর যাদের অ্যাটোপিক বা অ্যালার্জিক স্কিন আছে তাদের ক্ষেত্রে তো একটু বাড়তি যত্ন প্রয়োজন রয়েছে। এখানে আমরা কিছু কথা একই বলবো, যদি বাচ্চার বয়স 6 মাস পর্যন্ত হয় তাকে ফ্রিকোয়েন্টলি ব্রেস্ট ফিডিং করাতে হবে, বিশেষ করে ড্রাই সিজনে, কারণ বাচ্চা যারা ডিহাইড্রেটেড না হয়, ডিহাইড্রেট হলে স্কিনটাও ড্রাই হয়ে যাবে। আর বাচ্চা যদি 6 মাসের বেশি হয় সেক্ষেত্রে তার বাড়তি খাবার যেটা খাচ্ছে তার সাথে লিকুইড জাতীয় খাবার, সেটা পানি বা জুস বা দুধটার পরিমাণ মতো খাওয়াতে হবে, যাতে বাচ্চা একই কথা ড্রাই না হয়ে যায়। কারণ ডিহাইড্রেটেড হলে অ্যাটোপিক বাচ্চা যদি হয় তাহলে কিন্তু সহজে স্কিনটা ড্রাই হয়ে যাবে। আর গোসলের ক্ষেত্রে আমরা বলবো বাচ্চাকে ওয়ার্ম ওয়াটার, যেটা সহনীয় পানি দিয়ে, সহনীয় গরম পানি যেটা বাচ্চা সহ্য করতে পারে সেই পানিতে গোসল করাতে হবে, অবশ্যই যেন পানিটা বেশি গরম না হয়। এবং গোসলের সময় খেয়াল রাখতে হবে বাচ্চাকে যেন বেশি রাব না করা হয়। অনেকে দেখা যায় কিছু একটা
হাতে যেটা আমরা ঘষা মাজার জন্য ব্যবহার করি ওটা দিয়ে খুব করে রাব করছে, কিন্তু বাচ্চার স্কিন খুবই থিন। এই সময় ড্রাই স্কিনের বাচ্চাকে তো অবশ্যই রাব করা যাবে না। এবং বাচ্চাকে গোসলের পরে ছোট সফট টাওয়েল বা সব কটনের যদি কাপড় থাকে ওটা দিয়ে আস্তে 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 প্যাকিং করে 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 মুছে ফেলতে হবে। এবং এবং গোসলের শেষে তাকে ময়শ্চারাইজার ক্রিম, আমাদের বেবি ময়শ্চারাইজিং ক্রিম বাজারে অনেক কিছুই পাওয়া যায়, জনসন বা অন্য বা বায়োডার্মা কোম্পানিরও পাওয়া যায় এবিসি দাম নামে। এই ময়শ্চারাইজার ক্রিমগুলো আফটার বাথ তাকে আমরা দিতে পারি। আর তাহলে আবার আর বাচ্চাদের ক্ষেত্রে আরেকটা খেয়াল করতে হবে, সেটা হচ্ছে বাচ্চাদের আমরা সাধারণত শীতের সময় উলেন কাপড় পরিয়ে থাকি। অনেক সময় দেখা যায় সিনথেটিক উলেন পরানোর পরে বাচ্চাদের কিন্তু স্কিনে অ্যালার্জিক রিয়াকশন হয়, দেখা যায় যে স্কিনটা লাল হয়ে যাচ্ছে বা ফুলে যাচ্ছে। সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো যেন বাচ্চাদের ক্ষেত্রে এটা যেন মানে উলেন কাপড় যদি পরা তাহলে একটু টেস্ট করে যেন দেখে যে বাচ্চাদের কোনো সমস্যা হচ্ছে না। আরেকটা বাচ্চাদের মাথায় ক্যাপ পরানো হয়ে থাকে, উলেন ক্যাপ। দেখা যায় যে অনেকক্ষণ ধরে যখন ক্যাপটা পরানো আছে তখন বাচ্চাদের অনেক সময় ক্যাপটা দেখা যায় যে মাথা ঘেমে যাচ্ছে। মাথা ঘেমে যে স্কুলের গোড়ায় মানে ফলিকেল গুলোতে দেখা যায় যে গুড়ি গুড়ি দানা মতো উঠে গেছে। সেই জন্য অতিরিক্ত গরমে দেখা যাচ্ছে মাথার মধ্যে দানা মতো উঠে গেছে, এগুলো চুলকাচ্ছে। তো সেক্ষেত্রে বেশি চুলকালে দেখা যাচ্ছে ইনফেক্টেড হয়ে যেতে পারে। সেই জন্য এক্ষেত্রে বলবো অবশ্যই চেক করা যে বাইরের আবহাওয়াটা যদি বেশি ঠান্ডা না থাকে তাহলে সেইভাবে ম্যানেজ করে টুপিটা পরানো। বেশি ঠান্ডা হলে পরাবে, কিন্তু যদি কম ঠান্ডাটা একটু কমে যায় অবশ্যই এটা খুলে রাখবে, কারণ এক্ষেত্রে বাচ্চার সমস্যাটা বেড়ে যেতে পারে। এরপর আমরা কিছু বলবো যে অ্যাটোপিক ডার্মাটাইটিস, এর আগে বলেছি এটা কিন্তু ইনফ্যান্টের ক্ষেত্রে খুবই কমন। এক্ষেত্রে দেখা যায় বাচ্চাদের ক্ষেত্রে ফেস আর স্কাল্পে গুড়ি গুড়ি দাঁড়ার মতো উঠছে, ড্রাই স্ক্যালি র্যাশের মতো উঠছে। এবং সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার ইচিং খুব বেশি হয় এবং ইচিং এর জন্য দেখা যায় যে সেই স্ক্র্যাচ করে করে ইনফেক্টেড করে ফেলে। এর জন্য এক্ষেত্রে আমরা বলবো যে তাকে অবশ্যই অ্যান্টিহিস্টামিন সিরাপটা খাওয়াতে হবে, যে কোনো সিরাপ অ্যান্টিহিস্টামিন। আমরা কিন্তু তার ওয়েট বুঝে খাওয়াতে হবে, এই জন্য আমরা ওয়েট বুঝে যদি সাধারণত 2 বছরের নিচে হয় আমরা সাধারণত 1 চামচ করে দিচ্ছি। আর যদি তারপর যদি বাচ্চার ওয়েট বেশি হয় সেক্ষেত্রে কিন্তু ডোজটা একটু এদিক ওদিক হবে। আর বাচ্চা যদি তার চেয়ে বড় হয় 2 চামচ, 3-4 বছর পরে আমরা 2 চামচ করে বাচ্চাকে অ্যান্টিহিস্টামিন দুবেলা করে দিয়ে থাকি। আচ্ছা, এরপর আমরা আসি আরেকটা কমন বাচ্চাদের হয়ে থাকে, সেটা হচ্ছে অনেকেই বলবেন যে বাচ্চার মাথাতে জন্মের কিছুদিন পরে দেখা যায় যে বাচ্চার মাথাতে কিন্তু স্ক্যালি প্যাচের মতো কি হলুদ সাদা রঙের একটু ঠিক একটা কেমন প্যাচের মতো হয়ে যাচ্ছে বাচ্চার। সেটা খুব বেশি চুল করছে যে তা না, কিন্তু একটা বাচ্চা ডিসকমফোর্ট ফিল করছে, একটু ইরিটেট হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? এটি সাধারণত হয় আমার দেখা যায় যে বাচ্চাদের মাথায় ওয়েল গ্ল্যান্ড থাকে, এই ওয়েলি গ্ল্যান্ড থেকে সিবাম আমরা ওয়েলটা সিক্রেশন হয়। এটা যখন সিক্রেশন হয় তখন ফলিকল, আমাদের হেয়ারের যে চুলের ফলিকল গুলো এগুলো জমে জমে দেখা যায় যে ক্র্যাডিও ক্যাপ বা এরকম একটা প্যাচের মতো তৈরি করে। এবং এক্ষেত্রে যেটা হয় আমরা বাচ্চাদেরকে ক্লিন রাখতে হবে, মাথাটা ক্লিন রাখতে হবে। অর্থাৎ বেবি শ্যাম্পু যেগুলো আমরা রেগুলার ইউজ করি নিয়মিত বাচ্চাকে বেবি শ্যাম্পু দিয়ে মাথাটাকে ওয়াশ করতে হবে। আর সব যে কোনো ব্রাশ দিয়ে আস্তে আস্তে যেই তেলের মতো যেগুলো মাথায় উঠে গেছে চালতার মতো ওগুলো একটু একটু করে ঘষাঘষি করা যাবে না, হালকা করে করে এই চালতাটাকে উঠে ফেলতে হবে। আবার বাচ্চাকে তারপর আমরা বলবো পেট্রোলিয়াম জেলিটা একটু পুরো করে মাথায় দিয়ে রাখতে হবে আফটার বাথ, গোসলের পরে অবশ্যই, এবং প্রতিদিন দিতে হবে। এবং এই ক্ষেত্রে যদি দেখা যায় যে এটা ভালো হয়ে যাচ্ছে তাহলে তো ঠিক আছে, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে মাথাটা একটু স্যাঁতসেঁতে থাকার কারণে বা ওই চালতাগুলোতে দেখা যায় যে ইনফেকশন চলে আসে, ব্যাকটেরিয়াল ইনফেকশন চলে আসে। যদি দেখা যায় যে না এটা থেকে একটু গন্ধ বেরোচ্ছে বা মনে হচ্ছে যে একটুখানি পানির মতো ওজিং হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিক দিতে হবে। এবং অ্যান্টিবায়োটিকটা আমি বাসায় দিতে বলবো না, অবশ্যই আমি সেক্ষেত্রে আমি ডাক্তার সাথে ওই পর্যায়ে গেলে অবশ্যই ডাক্তারের সাথে কথা বলতে হবে। এরপরে আরেকটি কমন বাচ্চাদের ক্ষেত্রে ডায়াপার র্যাশ, এটা কিন্তু শিশুদের ক্ষেত্রে খুবই কমন। আর এটা দেখা যায় যে অনেক সময় বাচ্চারা শীতের সময় প্রস্রাবের কারণে দেখা যায় একটু ঘন ঘন প্রস্রাব হচ্ছে এবং প্যাম্পাসটা দেখা যাচ্ছে ডায়াপারে তার খুব বেশি ভিজে থাকছে। অথবা অনেক বাচ্চাকে আমরা কাঁথাতে শুয়ে রাখি, দেখা যায় কাঁথাতে অনেকক্ষণ শুয়ে আছে বাচ্চাটার এবং কাঁথাটা খুব ভিজে আছে, কিন্তু শীতের কারণে হোক, আমার মা বাবার অনেক সময় দেখা যায় আমরা শীতের সময় সবাই এত কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকি যে আমাদেরও তখন মনে হয় না যে একটু উঠে আবার কাঁথাটা চেঞ্জ করি। কিন্তু দেখা যায় যে আমার সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে বাচ্চাদের এই ন্যাপি র্যাশটা কিন্তু এক্ষেত্রে সবচেয়ে কমন, কারণ আমাদের কাছে যারা পেশেন্ট আসে আমরা দেখি বেশিরভাগ বাচ্চা ডায়াপার র্যাশের মেইন কারণ হচ্ছে ডায়াপারটাকে চেঞ্জ করা হয় না সময় মতো। তাই ডায়াপার চেঞ্জ করাটা কিন্তু খুবই খুবই মূল্যবান একটা ব্যাপার যদি র্যাশ থেকে আমরা বাচ্চাকে রক্ষা করতে চাই।
আর তারপর আমরা বলবো যে এখানে ডায়াপারটা কোনো সময় খুব টাইট করে পরানো যাবে না, একটু লুজ। টাইট বলতে বলছি যে একেবারে খোলা খোলা না, কিন্তু একটু লুজ থাকবে যাতে বাচ্চার বাতাসটা ওর মধ্যে ঢুকতে পারে। এরপর আরেকটা কথা বলবো যে বাচ্চা যদি সেন্সিটিভ স্কিন থাকে, যেমন অ্যাটোপিক ডার্মাটাইটিস, সেপরিক ডার্মাটাইটিস, এদের কিন্তু ডায়াপার র্যাশ হওয়ার প্রবণতা খুব বেশি থাকে। এবং আরেকটা দেখা যায় যে আমরা হঠাৎ করে ডায়াপারের ব্র্যান্ডটা চেঞ্জ করলাম, তখন দেখা যায় মাঝে মাঝে বাচ্চাদের ডায়াপার র্যাশ হচ্ছে। এখন আমরা সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে আমরা করব যেটা, ডায়াপারটাকে আমরা রেগুলার মানে ফ্রিকোয়েন্টলি চেঞ্জ করব না, কিন্তু ভেজা যদি আমরা দেখছি ডায়াপারটাকে চেঞ্জ করব। রাতের বেলা বাচ্চার কাঁথাটাকে আমাদের আমাদের দিনে একবার, রাতের বেলা বেশি হলে 1 থেকে 2 বার উঠতে হবে চেঞ্জটা করার জন্য। এটুকু কষ্ট আমাদের শীতে করতে হবে। ডায়াপারটাকে লুজলি করাতে হবে। আর ওয়ার্ম পানি দিয়ে আমাদের জায়গাটাকে মুছতে হবে। আমরা সাধারণত ডায়াপারে আমরা দেখি যে অনেক ওয়াইপার পাওয়া যায়, এই সময়টাতে যখন র্যাশটা ভরে যাচ্ছে তখন আমরা ওয়াইপারটা ইউজ করব না। হালকা সহনীয়, একেবারেই সহনীয় পানি দিয়ে একটুখানি সফট কাপড়, সফট কটন বা সফট টাওয়েল হোক বা কটনের সফট একটু ভিজে নিয়ে এটা আস্তে 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 করে ডায়াপার র্যাশ স্কিন অয়েন্টমেন্ট, যেমন টনসারি বাজারে সফট স্কিন অয়েন্টমেন্ট আমরা পাওয়া যায়, সেটা আমরা দিতে পারি। আর আরেকটা খেয়াল রাখতে হবে, বাচ্চার প্যাম্পার্স যখন পরিয়ে রাখছি কিছুক্ষণ প্যাম্পার্স ছাড়া বাচ্চাকে রাখতে হবে সবসময়, মানে তাতে বাতাসটা ঢুকে। কিছুক্ষণের জন্য প্যাম্পাসটা খুলে রাখলাম, আবার ধরেন ইউরিনটা পাস করলো, তারপরে আমরা প্যাম্পাসটা খুলে রাখলাম, তারপর আবার কিছুক্ষণ পর প্যাম্পাসটা খুললাম। ফলে প্যাম্পাসটা মাঝে মাঝে বাচ্চাদের একটু একটু হলো কিছু হলো খুলে রাখতে হবে। মোটামুটি আমাদের এগুলো হচ্ছে বাচ্চাদের কমন কিছু স্কিন ডিজিজ, যেগুলো বাচ্চারা শীতে ভুগে। এবং সেক্ষেত্রে আমাদের এগুলো কিন্তু আসলে ম্যানেজ করা আমাদের ডাক্তারের কাছে যাওয়া লাগে না, যদি আমরা একটু প্রথম তাহলে এগুলো কিন্তু আমরা ঘরেই ম্যানেজ করে ফেলতাম। আর কিছু বলবে? আমাদের দেশে আমি বলবো বিশেষ করে এই উপমহাদেশে একটা টেন্ডেন্সি থাকে, একটা বাচ্চা শিশু জন্মগ্রহণ করার পর নানি দাদিদের মিলে বাচ্চাকে ইচ্ছে মতো সর্ষের তেল মাখিয়ে রোদে ফেলে রাখা। এই ব্যাপারটা কতটুকু ভ্রান্ত বা সঠিক, বা এই কাজটা আসলে রোদ তো অবশ্যই দরকার একটা বাচ্চার জন্য, খুবই দরকার। জন্মের পর পর একেবারেই ভোরবেলা জানালার কাচের ভিতর দিয়ে যে রোদটা আসে সেই রোদটাকে আমরা প্রেফার করি, একেবারে ডিরেক্ট সানলাইট না। কিন্তু এই যে সর্ষের তেল মেখে রোদে ফেলে রাখা, এই ব্যাপারে কিছু আসলে সরিষার তেলটা একটু ঠিক, কিন্তু সরিষার তেল বা অলিভ অয়েল আমরা বলছি, ইদানিং কালে আমরা যেটা বলছি সরিষার তেল, অলিভ অয়েল তেল, এগুলো আসলে ফ্রিকোয়েন্টলি বাচ্চাদের না ইউজ করা ভালো। কারণ হচ্ছে এটার মধ্যে আমাদের অলিভ অয়েলের মধ্যে একটা উপাদান থাকে অলিক অ্যাসিড, যেটা করে কি আপনার তোমার একটা করে দেয়, একটা স্কিনের প্রোটেক্টিভ ফাংশনটাকে কিছুটা নষ্ট করে দেয়। ফলে এগুলো আমরা যেই কাজে যেই ফাংশনের জন্য আমরা ব্যবহার করছি সেই ফাংশনটা কিন্তু আমরা পাই না। সরিষার তেল ও মাস্টার্ডে সে একই উপাদান থাকে, এবং এটাও আরো করে একটু ঠিক করে, মানে ঠিক একটু স্টিকি করে ফেলে। স্টিকি করে ফেলে যেটা সমস্যা হয়, দেখা যায় যে একটু ঘামলে বাচ্চা ওই স্টিকিনেসের কারণে ওখান থেকে ইনফেকশন হয়ে যেতে পারে। স্কিনে যদি একটুখানি ড্রাই স্কিন থাকে বা একটু এক্সেমেটাস স্কিন থাকে, সেখানে দেখা যায় যে ইনফেকশন হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমি এই জন্য সরিষার তেলটা যদিও আগে ব্যবহার করা হতো, সরিষার তেল বা অলিভ অয়েল তেলটাকে কম ব্যবহার করে আমরা বলবো যে যদি পিওর নারকেল তেল পাই, নারকেল তেলটা ব্যবহার করা। এটা একটু লাইট, নারকেল তেলটা লাইট, এবং নারকেল তেলটা ব্যবহার করলে এটা যেটা হয় যে এটা আপনার, আমি আগে বলেছি, এটা ভালো ময়শ্চারাইজার কাজ করবে। ফলে যে পারপাসে আমাদের দাবা সরিষার তেল, সেটা কিন্তু নারকেল তেলের মধ্যে আমরা বেশি পেয়ে থাকি। তাহলে আমাদের যেটা, আর সবচেয়ে কথা নারকেল ইজি অ্যাভেলেবেল, সেহেতু আমাদের নারকেল তেলটা ব্যবহার করা আমার কাছে মনে হয় যে নারকেল তেলটা ব্যবহার করাটাই ভালো বাচ্চাদের স্কিনের প্রোটেকশনের জন্য। সেক্ষেত্রে যদি ঘরে তৈরি করা নারকেল তেল হয় তাহলে সেটা আমি খুবই ভালো, পিওর নারকেল তেলটা হলে। হ্যাঁ, আর তেলের পিএইচ ব্যালেন্সটা কিন্তু জানা খুব দরকার। আমরা বাজার থেকে যে কিনে এনে অহরহ যে তেলগুলো ব্যবহার করি, আমাদের স্কিনের পিএইচ এবং সেই তেলের পিএইচ আসলে এক না হলে, না মিললে তখনই কিন্তু স্কিনে নানা রকম অ্যালার্জিক রিঅ্যাকশন আবার দেখা যায় যে ওতে প্রিজারভেটিভ, যেটা হয় যে প্রিজারভেটিভ থাকে, সেগুলোতে কেমিক্যাল থাকছে, সেগুলো অনেক সময় দেখা যায় যাদের অ্যালার্জিক স্কিন বা অ্যাটোপিক স্কিন, তাদের দেখা যায় ওটা কোনোভাবে স্কিন অ্যালার্জিক রিঅ্যাকশনও করতে পারে। সেক্ষেত্রে অবশ্যই সাবধান হতে হবে। আচ্ছা, আমার পরবর্তী প্রশ্ন,
ইয়াং এজের ছেলে মেয়েদের যখন হরমোনাল চেঞ্জটা আসে অ্যাডোলেসেন্স পিরিয়ডে, তখন কিংবা তার পরবর্তীতেও একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ফেসে একনে বা ব্রনের প্রবলেমটা খুব দেখা যায়। তো সেটাকে কিভাবে প্রিভেন্ট করা যায়, এবং ব্রনের ট্রিটমেন্টের পরে ব্রন সেরে গেল, একনে সেরে গেল, কিন্তু যেটা হয় যে স্কিন খুব ড্রাই খসখসে হয়ে যায় এবং মনে হয় জায়গায় জায়গায় খুশকির মতন মুখে দেখা যায়। সেই ক্ষেত্রে ট্রিটমেন্ট বা করণীয় কি? একনিটা আসলে কমন প্রবলেম ইয়াং এজ, অবশ্যই এটা হরমোনাল একটা কারণে, এটা হরমোনাল কারণ ছাড়াও আরো অনেক কারণ আছে, এটা একটা বড় প্রবলেম। কিন্তু একনেতে আমরা সাধারণত একনের যদি মাইল্ড প্রবলেম হয় তাহলে আমরা কিছু একনের কিছু ক্রিম বা লোশন পাওয়া যায়, সেগুলো আমি বলবো ইরাথ্রোমাইসিন লোশন যদি আমরা ব্যবহার করি, এটা কিন্তু খুবই কমন এবং এটাতে তেমন কোনো সমস্যা হয় না। এটা আমরা যদি মাইল্ড ফর্মে দেখাতে একটু একটু একনে দানা উঠছে, সেক্ষেত্রে আমরা ইউরোমাইসিন লোশন নামে বাজারে পাওয়া যায়, সেটা আমরা ব্যবহার করতে পারি। এছাড়া বেনজাইল পারঅক্সাইড বা আমরা আইসোটেটিনয়েড ক্রিম জেল পাওয়া যায়, কিন্তু এগুলো একটু স্ট্রং, এগুলো আমি নিজে নিজে দেওয়ার ক্ষেত্রে খুব একটা অ্যাডভাইস করব না। এজন্য যদি দিতে হয় ইউরোমাইসিন লোশনটা দিতে পারে। এবং এখানে আমরা আসলে যদি একনে খুবই মাইল্ড হয় সেক্ষেত্রে লোশনটা দিলাম, প্লাস একনে সোপ পাওয়া যায়, যেমন অ্যাকনোভেল সোপ নামে পাওয়া যায়। বা বাজারে গেলে আপনি দেখবেন যে অনেক সোপই আছে যেগুলো হচ্ছে অনলি ফর একনে। একনে যে সোপগুলো আছে সেগুলো আমি মাইল্ড ফর্ম হলে একনে সোপগুলি ব্যবহার করতে পারে রেগুলার। ধরেন বাড়ি থেকে দরতমি যেটা হয় বাড়ি থেকে আসার পরে, বাড়ি থেকে একবার সোপটারে মুখ ওয়াশ করলো, ইরাথ্রোমাইসিন লোশন, যেটা ইউরোমাইসিন লোশন বলছে তোমার, এই লোশনটা তারা একবার যদি বাইরে যায় তাহলে বাড়ি থেকে আসার পর মুখটা ওয়াশ করে একবার দিল, আবার রাত্রে ঘুমের সময় দুবার করে দিল। এভাবে 2-3 সপ্তাহ দিলেই দেখা যাবে যে এটা কমে আসছে। আর যদি দেখা যায় না একটু বেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা অনেক কিছু লোশন, বেনজাইল পারঅক্সাইড বা অনেক কিছু আইসোটেটিনয়েড এবং আরো কিছু কম্বাইন্ড কিছু আমরা কিছু জেল ব্যবহার করি। সেগুলো আমরা কোনোদিনও ঘরে দেওয়ার পক্ষে না, কারণ সেগুলো একটু সাইড এফেক্ট আছে। সেগুলো আমরা স্কিন দেখে, কার স্কিন কেরকম সেরকম বুঝে আমরা ক্রিম গুলি দিই। আর এখানে অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়ে থাকে। অ্যান্টিবায়োটিক আমরা মেইনলি এখন ইদানিং আমরা অ্যাজিথ্রোমাইসিন, ডক্সিসাইক্লিন এগুলো আমরা ইউজ করছি। এবং এটাও আমি তোমাকে অন্ধভাবে দেওয়াটার পক্ষে না, এটা তো আমাদের মনে হচ্ছে ডক্টরের সাথে কনসাল্ট করেই দিতে হবে, কারণ যখন আমরা অ্যান্টিবায়োটিক দিব তার মানে তার একনিটা কিন্তু মডারেট পর্যায়ে চলে গেছে, অতএব সেটা আমরা ওনাকে দেখে তারপর আমরা অ্যাডভাইসটা দিতে পারবো। সরি, তুমি আরেকটা কথা বলেছিলে, সেটা হচ্ছে একনের ভালো হয়ে যাচ্ছে যখন, তখন স্কিনটা কিছুটা ড্রাই হয়ে যায়। হ্যাঁ, যখন ড্রাই হয়ে যায়, ভালো হয়ে যাচ্ছে দেখে ড্রাইটা হয়ে যাচ্ছে, আসলে অনেকদিন ধরে তাকে ওই যে লোশন ক্রিম গুলি ব্যবহার করা হচ্ছে, অ্যান্টি অ্যাকনে লোশন, বেনজাইল পারঅক্সাইড, এগুলো কিন্তু খুবই স্কিনটাকে ড্রাই করে দেয়। ফলে দেখা যায় যে স্কিনটা কিছুটা রেডিশ হয়ে যাচ্ছে, কিছুটা ড্রাইনেস ঠিক হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা বলবো যে এই ড্রাইনেসটার জন্য, এবং শীতের সময় হলে দেখা যায় যে শীতে অনেকে আবার কিন্তু অ্যাকনেটা বেড়ে যায়, ওদিকে আবার এই ড্রাইনেসটা বেড়ে যাচ্ছে এইসব লোশন ব্যবহার করার কারণে। সেক্ষেত্রে আমি বলবো যে লিকুইড প্যারাফিন জাতীয় কিছু জেল, কিছু লোশন ক্রিম পাওয়া যায়। যেমন এক্ষেত্রে আমি সিবাম হাইড্রাটাকে আমি প্রেফার করবো। সিবাম হাইড্রাটা কিন্তু অ্যাকনে প্রন যাদের স্কিন, তাদের ক্ষেত্রে এই ময়শ্চারাইজার ক্রিমটা মুখে ব্যবহার করা হয়। ফলে তারা যখন সাবান দিয়ে মুখটা ওয়াশ করে ক্রিমটা দিল, ক্রিমটা পরে ধুয়ে ফেলো লোশনটা, তারপরে কিন্তু তারা সিবাম হাইড্রাটা ব্যবহার করতে পারে দিনে 2 থেকে 3 বার, কোনো অসুবিধা নেই। আমরা আমাদের স্কিনটাকে ময়েস্ট রাখার জন্য বিশেষ করে উইন্টারে দিনে কতবার আমরা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারি? মেইনলি আসলে যেটা হয় আমাদের গোসলের পরে, তো আমরা প্রথমেই বলছি গোসলের পরে অবশ্যই within 5 মিনিটস যাদের ড্রাই স্কিন তাদের এবং নর্মাল স্কিন যাদের, তাদেরও গোসলের পরে ময়শ্চারাইজারটা ইউজটা কোর্স করলে দেখা যায় স্কিনটা অনেক সফট স্মুথ থাকছে। এবং এখন কিন্তু আজকাল কিন্তু মানে নর্মাল সব দোকানে মোটামুটি দেখা যায় যে ভেসলিন ময়শ্চারাইজার ক্রিম আমাদের দেশে কিন্তু সব দোকানে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু আমরা সবাই কিনতে পাচ্ছি। ফলে আমরা যে কোনো ময়শ্চারাইজার ক্রিমই আমরা আফটার বাথ দিব। আরেকটা হচ্ছে রাতে ঘুমের সময়, ঘুমের আগে যদি আমরা একটা ভেসলিন ময়শ্চারাইজার ক্রিম ব্যবহার করি, তাহলে এটা সারা রাত ধরে আমাকে প্রোটেকশন দিল। আর এরপর যদি কেউ মনে করে যে কোনো কারণে আরবার 1-2 বার দিতে হবে, দিতে পারবে, এটাতে কোনো সমস্যা নেই। 3 বার করে দিতে পারবে, কোনো তবে হ্যাঁ, অনেক সময় অনেক হয় যে এত দিয়ে রাখে যে ওই জায়গাটা দেখা যায় স্কিন ভালো না, সেজন্য বলবো দিনে 3 বার থেকে 4 বার দিতে পারে, তার বেশি দেওয়ার কোনো দরকার নেই। ধন্যবাদ সেহলা। আমরা সেহলার আলোচনা থেকে যতটুকু বুঝতে পারলাম, শীতকালে স্কিন আমাদের অনেকেরই, যাদের একটু সেন্সিটিভ স্কিন বা যাদের এল্ডারলি পিপল, যাদের স্কিনটা এমনিতেই ন্যাচারালি ময়েশ্চার হারাচ্ছে, ড্রাই হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বাইরে থেকে এসে অবশ্যই একটা ভালো গ্লিসারিন সোপ দিয়ে
হাত মুখ ওয়াশ করার পরে সাথে সাথেই আমরা ময়েশ্চারাইজার ব্যবহার করব। ছোট শিশুদের বেলায় আমরা পারতপক্ষে ডায়াপার ইউজ করব না, যদি ডায়াপার ইউজ করিও সেক্ষেত্রে একটু লুজ করে ডায়াপার পরাবো বাচ্চাকে। তারপর দরকার হলে হালকা গরম পানি দিয়ে বাচ্চার জায়গাটাকে পরিষ্কার করে ধুয়ে ড্রাই করে রাখতে হবে। এবং কখনোই আমরা ওই বাচ্চাদের গায়ে পাউডার ইউজ করব না, সর্ষের তেল ইউজ করব না। আর হচ্ছে যখন মাথায় খুশকিটা আসলে হচ্ছে যে যখন আমাদের মাথার স্ক্যাল্পের যে সেবেশাস গ্ল্যান্ড গুলো থেকে সিবাম বের হচ্ছে, সেখানে এসে ময়লা আটকাচ্ছে, তারপরে একটা প্রসেসিং এর মাধ্যমে খুশকি আসলে কিছু না, ডেড সেল, সেগুলো বের হচ্ছে চুলকাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের মাথা পরিষ্কার রাখবো শ্যাম্পু করার মাধ্যমে। আর তেলটা কি, অনেকেই কিন্তু বলে যে আমরা মাথায় তেল না দিয়ে থাকতে পারি না, সেই ক্ষেত্রে তাদের জন্য কি আমাদের অ্যাডভাইস হবে? তেল আমরা সাধারণত তেল অনেকেই বলে যে তেল ছাড়া আমরা থাকতে পারি না, তেল আমরা না দিলে আমার মাথা ব্যথা করে, মাথা ঘুরতে থাকে। আসলে অনেক স্কিন অ্যাডজাস্ট যাদের ওরকম হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে আমি বেশি কিছু বলবো না, কিন্তু নর্মালি যেটা আমাদের সকলের ক্ষেত্রে বলবো যে এই সময় দেখা যায় যে আমরা যদি তেলগুলো একটু স্টিকি তেল দিচ্ছি, নারকেল তেলটা যদি একটু লাইট, তারপর দেখা যায় যে যদি আমরা অনেকক্ষণ দিয়ে রাখি, এটা হেয়ার ফলিকুলের গোড়াগুলোকে এটা মুখটা বন্ধ করে দেয়, সিবাম যে সিক্রেশন হচ্ছে সেগুলোকে অনেক সময় আটকে দেয়। ফলে দেখা যায় যে সেখান থেকে ছোট ছোট গুটি গুটি দানা উঠছে বা একটু ইচিং হচ্ছে, চুলকাচ্ছে মাথা। সেজন্য এরকম প্রবলেম যদি কারোর হয় সেক্ষেত্রে বলবো যে তেল যদি দিতে হয়, দিতে ইচ্ছা করছে, দেওয়ার 2-3 ঘন্টা পর ওটা ধুয়ে ফেলবো, ওয়াশ করে ফেলবো। আর যার ওই যে বললাম, যার মনে হচ্ছে না আমার তো কোনো সমস্যা নেই, আমি কেন দিব না, আপনি দেন, কোনো অসুবিধা নেই, যার সমস্যা আমি তার দিব। জেবুন্নেসা, আমাদের স্কিন বিষয়ক যে কমেন্টস গুলো আসছে, এখন তুমি সেই কমেন্টস গুলো একটু ডক্টর শেহলার সাথে আলোচনা করো। হ্যাঁ, প্রথমেই কিছু কমন কোশ্চেন আসছে। প্রথমে ম্যাক্সিমাম বন্ধুরা আমাদের কোশ্চেন করেছে, খুশকি শীতকালে একটা প্রধান সমস্যা আমাদের, এটা থেকে কিভাবে আমরা রক্ষা পাবো। আর সাথে একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে কোন শ্যাম্পুটা ইউজ করলে এটা সবচেয়ে ভালো হয়। এই দুটা কোশ্চেন ফার্স্টে করছি। শীতকালে খুশকি সত্যি এটা হচ্ছে কমন একটা প্রবলেম। এই খুশকিতে আমরা সাধারণত আমরা মেডিকেটের যে শ্যাম্পুগুলি ব্যবহার করি তার মধ্যে আমি আগে বলেছি কোকোনাজল শ্যাম্পু। কোকোনাজল শ্যাম্পুটা এটা কিটোকন শ্যাম্পু নামে পাওয়া যায়। এটা দেবার নিয়মটা হলো একদিন পর পর, তার মানে সপ্তাহে 3 দিন, সপ্তাহে 3 দিন সামান্য একটু পানি নিয়ে যেসব জায়গায় দিয়ে মিনিমাম 5 মিনিট রেখে দিবে। 5 মিনিট রেখে দেওয়ার পর ওয়াশ করে ফেলবে। ওয়াশ করার সময় ইচ্ছে হলে ওয়াশ করার সময় কোনো শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে ফেলতে পারবে। আর যদি দেখ বাজারে আবার পাওয়া যায়, যেমন বললাম ভেলকিন শ্যাম্পু। আর এই ভেলকিন শ্যাম্পু গুলোতে সুবিধা, যেহেতু অ্যালোভেরা থাকাতে ওই মেডিকেটেড শ্যাম্পু গুলি দেখা যায় স্কিনটাকে একটু ড্রাই করে দেয়, যেটা যদি কিটোকোনাজল করতে পারে। সেক্ষেত্রে ভেলকিন জাতীয় শ্যাম্পু ব্যবহার করলে দেখা যায় যে এখানে খুশকি চুলগুলো একটুখানি সফট স্মুথ হচ্ছে। এবং এটাতে জিঙ্ক পাইরোথিন, শ্যাম্পুতে জিঙ্ক পাইরোথিন থাকছে, এটাও আরো কিছুটা খুশকি দূর করার জন্য করে। আর এখানে আরেকটা কথা, যদি দেখা যাচ্ছে হ্যাঁ খুশকিটা এত বেশি হয়ে গেছে যে আমি যেটা বলি চালতার মতো উঠছে, ফুটে ফুটে উঠছে, সেক্ষেত্রে আমরা কিছু স্কাল্প অ্যাপ্লিকেশন পাওয়া যায়, যেমন বেটা মেসাল স্কাল্প লোশন। বেটা মেসাল স্কাল্প লোশন এটা হচ্ছে একটু স্প্রে হিসেবে পাওয়া যায়। এটা স্প্রে করতে হবে যেখানে আপনার তোমাদের আছে দানা দানা গুলি আছে, সেখানে স্প্রে করবো। এটা আমরা বলি প্রতিদিন রাত্রে করে রাখবো, সকালবেলা সে গোসল করে ফেলবে। আর যদি তার মনে হয় না আমি গোসলটা সকালে করবো না, দুপুরে করবো, সেক্ষেত্রে সকালে সে ওই স্প্রেটা দিবে এবং দুপুরবেলা গোসল করে ফেলবে। তাহলে দেখা যাবে যে, এবং যেটা আমি বলবো, এটা আরেকটা কাজ করতে পারে যদি সে ব্যস্ত থাকে বেশি, তাহলে সে করতে পারে সপ্তাহে 3 দিন, মানে একদিন অন্তর অন্তর সে রাত্রেবেলা এই বেটা মেসাল স্কাল্প লোশনটা দিয়ে রাখবে, অথবা একটা পদে ডার্মাসল স্কাল্প অ্যাপ্লিকেশন। বেটা মেসাল স্কাল্প লোশন যদি একটু কম হয় তাহলে বেটা মেসাল স্কাল্প লোশনটা দিবে, আর যদি বেশি হয় তাহলে আমরা বলবো ডার্মাজল স্কাল্প অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করতে পারে। এটা একদিন অন্তর অন্তর দিয়ে রাখবে রাত্রেবেলা। সকালবেলা এই ভেলকিন শ্যাম্পু বা কিটোকন শ্যাম্পু দিয়ে মাথাটা ওয়াশ করে ফেলবে, যে নিয়ম বললাম সেই নিয়ম অনুযায়ী। আর
যদি মনে হয় সকালবেলা সে অ্যাপ্লিকেশনটা দিবে তাহলে দুপুরের দিকে দিতে পারবে। আর এভাবে সে খুশকির যতটা খুশকি থেকে মুক্ত হওয়ার জন্য আমরা এইভাবে করে কেয়ারটা নিতে পারি। আর কোনো প্রশ্ন ছিল দেবনেশা? আমার ঠিক মনে হচ্ছে না। এর সাথে আর কিছু ছিল প্রশ্ন? আরেকটা কোশ্চেন আসছে, আম, একটা বন্ধুর মেয়ে 16 বছর বয়স, ওর ব্রণের সমস্যা আছে অনেকদিন থেকে, তার কিছু দাগ হয়ে গেছে স্কিনে, তো ও একটু রেমেডি চাচ্ছে, ব্রণের দাগগুলো কি করলে মানে ওর উপকার হবে, যাবে আর কি সহজে, এটা সম্বন্ধে যদি একটু বলো। আচ্ছা, এর সাথে সব প্রথমেই বলবো যে আসলে দাগটা তো অনেক ধরনের হয়, মাইল্ড ফর্মে থাকে, মডারেট ফর্মে থাকে, আবার সিভিয়ারও দাগ হয়ে যায়। বা যেহেতু বাচ্চার 16 বছরের মেয়ে, সেক্ষেত্রে দাগটা দেখে ট্রিটমেন্ট দেওয়াটা আমার জন্য ইজি। তারপরে যদি তারপরেও যদি বলবো যদি অন্য কোনো প্রবলেম না থাকে, আমি একটা ক্রিমেনা বলে দিচ্ছি, কিন্তু তারপরে আমি বলবো যে সেক্ষেত্রে একটু ডাক্তারকে বা আমাকে দেখালো, জাস্ট আমি দেখে দিলাম যে কোন কি পর্যায়ে আছে তার দাগটা। তারপরেও আমি মাইল্ড ফর্মের জন্য আমি বলে দিচ্ছি, যেটা হচ্ছে কমপ্লেক্স ইন্টেন্স হোয়াইট ক্রিম। কমপ্লেক্স ইন্টেন্স হোয়াইট ক্রিম, এটা হেলদি শপে। এই ক্রিমটা সে দুপুরে পর, সকালের দিকে না দিয়ে দুপুরের পর একবার 2-3 ঘন্টার জন্য দিবে। আর রাত্রে ঘুমের সময় একবার, জাস্ট যেখানে যেখানে দাগটা আছে, পিগমেন্টেশন গুলো আছে, সেখানে একটু করে দিয়ে রাখবে। এটা পুরোপুরি 1 মাস দিই, দুপুরে পর একবার, রাত্রে একবার। আর যদি প্রবলেমটা বেশি হয় তাহলে অবশ্যই কনসাল্ট করবে। আরেকটা কোশ্চেন আমি করছি, ম্যাক্সিমাম মানুষের দেখা যায় শীতকালে তোমার ঠোঁটের কোনায় ফুসকুড়ির মতো ছোট ছোট ঘায়ের মতো হচ্ছে, তো এটা আসলে করলে কি কারণে হচ্ছে, এটা কি করলে ওরা উপকার পাবে, এটা একটু জানতে চাচ্ছি, কয়েকজনই এই কোশ্চেনটা করেছে আমাকে, এটা যদি বলো। আসলে হ্যাঁ, শীতের সময় তোমার যেটা হয় যে ঠোঁটটা অনেক সময় ড্রাই হয়ে পড়ে। এখন সবার স্কিন তো একরকম না। অ্যাটোপিক অ্যালার্জি স্কিন যাদের আছে, বা অনেকের এমনিতেও দেখা যায় একটু ঠোঁটটা একটু ড্রাই হয়ে যায়, এবং শীতের সময় তার ক্ষেত্রে দেখা যায় ড্রাইনেসটা একটু বেড়ে যায়, এবং দেখা যায় তখন ঠোঁটটা অনেক সময় ফেটে যেতে থাকে। আবার অনেক সময় দেখা যায় যে গুড়ি গুড়ি দানার মতো একটু উঠে যায় ঠোঁটের কোনা। এখন যেটা একটা হয়, এখন ঠোঁটের যদি কোনা হয় সেটা অ্যাঙ্গুলার স্টমাটাইটিস বলি। সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা স্টেরয়েড কম্বাইন্ড কিছু মেডিসিন, ওষুধ, ক্রিম দিয়ে থাকি, যেমন কটিডার কিংবা ফ্যাসিড এইচসি ক্রিম। যদি ইনফেক্টেড হয় তাহলে আমরা ফ্যাসিড এইচসি ক্রিম দিচ্ছি। আর যদি এটা ইনফেক্টেড না হয়, জাস্ট গুড়ি গুড়ি দানার মতো উঠছে, তাহলে আমরা সেক্ষেত্রে, এবং কিন্তু সেটা হবে যে আমি ফ্যাসিড এইচসি দেই, বা দানার জন্য যদি আমি যেটা দিচ্ছি স্কিন অ্যালার্ট ক্রিম, দুটো দিতে হবে বাইরে, যাতে এটা মুখের ভিতরে না যায়, কারণ এই ক্রিমগুলো আবার মুখের ভিতরে যেতে পারবে না, অর্থাৎ বাইরের অংশে। সে যদি ইনফেক্টেড হয়, ফ্যাসিড এইচসি ক্রিমটা দিতে পারে 2 সপ্তাহের জন্য। আর যদি এটা মনে হয় যে না, এটা ইনফেক্টেড না, সেক্ষেত্রে তাহলে স্কিন অ্যালার্জিনটা ওই বাইরের দিকে 2 সপ্তাহের জন্য দেবেন। আর যদি একেবারেই কম হয় দানা, সেক্ষেত্রে স্কিন অ্যালার্ট না দিয়ে কটিডার ক্রিম দিবে। একবার সকাল আর 2 বেলা করে 3 সপ্তাহ অ্যাপ্লাই করবে। আরেকটা আরেকটা কোশ্চেন ছিল, আরেকটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে তোমার, অনেকেই জানতে চাচ্ছে যে তোমার বয়স 18-20, মাথার চুল পড়ে যাচ্ছে, এটা কি কোনো মানে স্পেসিফিক কোনো কারণ আছে, একটু জানতে বললে ভালো হয় আর কি, যে কিছু কারণ আমরা তো জানি, কিন্তু তারপর তোমার মুখ থেকে শুনতে চাচ্ছে, একটু চুল বলো। পড়া আসলে 16-18 বছর বয়সের মেয়েদের প্রথমটা কথা হচ্ছে মাথার খুশকিটা, যেটা আমরা প্রথম কারণ বলি। তবে অনেক সময় দেখা যায় যে খুশকিতে এমন এত ফ্লেকে, এত এত সফট টেলিনেস গুলি, যেগুলো অত বোঝা যায় না। অনেকে আমাদের অনেক পেশেন্ট এসে বলে না আমার মাথায় তো খুশকি নাই, কিছু নাই, কিন্তু আমরা একটু অবজার্ভ করতে গেলে দেখা যায় ভিতর থেকে সাদা সাদা গুড়ি গুড়ি মতো আসছে, এবং এত কম বা ভিতরের দিকে তারা নিজেরাও খেয়াল করতে পারে না। এর ক্ষেত্রে দেখা যায় যে 16-18 বছরের মেয়ে নিজে অতখানি খেয়াল করতে পারবে না, তাকে যদি বলা হয় হ্যাঁ তোমার কি মাথায় খুশকি আছে, সে বলবে না আমার মাথায় নাই, কারণ সে বুঝতে পারছে না। এক্ষেত্রে মাকে বলবো একটুখানি অবজার্ভ করেন, ভিতরে একটু চুলটা সরিয়ে সরিয়ে দেখেন যে একটু হাতটা, একটু হাতে সামান্য একটু করে টিং করে করে দেখেন যে ওখানে কিছু আসে কিনা। যদি আসে, সামান্য একটুখানি যদি সাদা সাদা মতো একটু পাউডারের মতো একটু বের হয়ে আসে, তাহলে বুঝবেন তার কিছু হলেও খুশকি আছে, এবং সেটাই তাকে এই সমস্যাটা তৈরি করছে। আর আরেকটা যেটা নিউট্রিশন, এই বয়সে বাচ্চাদের আসলে আমাদের এখন বাচ্চাদের খাবার ব্যাপারে দেখা, তার নিউট্রিশন ফুড যেগুলো আমরা বলতাম সেগুলো তারা খেতে চায় না, তাদের ডায়েটে কিন্তু অনেক প্রবলেম আছে। নিউট্রিশনাল ডায়েটটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, যেমন জিঙ্ক সমৃদ্ধ খাবার যেগুলো সেগুলো খেতে হবে, এবং ভিটামিন সমৃদ্ধ খাবার তো অবশ্যই, মিনারেল সমৃদ্ধ খাবারগুলো খেতে হবে। এই বয়সী বাচ্চার ক্ষেত্রে যদি আমরা বলি, সেক্ষেত্রে মেনলি আসলে একটা খুশকিটা একটা মেন কারণ। আর আরেকটা মেন কারণ হচ্ছে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি।
আর জেনেটিক্যাল কারণটা আসলে অনেক সময় দেখা যায় ফ্যামিলি থাকলে সেটা কিন্তু ইয়াং এজই সেটার প্রভাবটা পড়তে থাকে। অতএব জেনেটিক্যাল কারণটাকে আমরা যে ইগনোর করবো তা পারবো না, সেটাকে আমরা রাখবো। তবে মেইন কারণ যেটা আমার মনে হয় ওর ক্ষেত্রে যেটা হতে পারে খুশকিটা মাইল্ড ফর্মে থাকতে পারে, অথবা নিউট্রিশনের ডায়েটের দিকে একটু মাকে নজর দিতে হবে। আচ্ছা, সরি, আরেকটা কথা বলবো, যেটা হচ্ছে আর অনেক সময় দেখা যায় যে ফাঙ্গাল ইনফেকশনও থাকে। এই ফাঙ্গাল ইনফেকশন গুলো কিন্তু আসলে এমনিতে বোঝা যাবে না, দেখা যাবে যে একটুখানি কোনো কোনো জায়গায় একটু চালতা মতো উঠছে, একটু হালকা হালকা আছে, সেগুলোতে কিন্তু অনেক সময় দেখা যায় চুল পড়তে থাকে। এবং সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অ্যান্টি ফাঙ্গাল স্টেরয়েড কম্বাইন্ড কিছু ক্রিম আছে, সেগুলো ব্যবহার করতে হবে। আর আরেকটা কথা আমি তখন বলবো যে ঠোঁটের ক্ষেত্রে যেটা বাদ দিয়ে গেছিলাম, সেটা হচ্ছে যে ঠোঁটের মধ্যে ঠোঁটে অবশ্যই শীতকালে কিন্তু লিপ বাম কিছু আমাদের পাওয়া যায়, গ্লিসারিন সমৃদ্ধ বাম। সেই বামগুলি কিন্তু যাদের ড্রাইনেসের প্রবণতা আছে, গুড়ি গুড়ি দানা ওঠার প্রবণতা আছে, তারা রেগুলার কিন্তু সেই বামটা ইউজ করবে, বিশেষ করে সাবান দিয়ে মুখ ধোয়ার পরে এটা বেশি ইউজ করবে। এবং আরেকটা হচ্ছে যাদের আবার দানা বা লালচে, ঠোঁটটা লালচে হওয়ার প্রবণতা, ক্র্যাক হওয়ার প্রবণতা খুব বেশি, তারা কিছু কিন্তু লিপ বাম কিছু সান প্রোটেক্টিং ফ্যাক্টর অথবা SPF 30 কিছু লিপ বাম পাওয়া যায়, সেগুলো ব্যবহার করলে এটা দুটো সাহায্য করবে। একটা হচ্ছে ময়েশ্চারাইজার রাখবে লিপটাকে, আর একটা হচ্ছে যে ঠান্ডার যে বাতাসের যে ঠান্ডা বাতাসের যে সমস্যাটা, সেটা থেকে তাদের রক্ষা করবে। যেমন সেটা হচ্ছে তোমার যে বেসিক যে আমাদের ট্রিটমেন্টটা স্ক্যাবিসিস একটা কমন রোগ আমাদের স্কিন ডিজিজ। এই বেসিক ট্রিটমেন্ট একজন বন্ধু জানতে চাচ্ছে, জাস্ট বেসিক ট্রিটমেন্টটাই বললে হবে। স্ক্যাবিসের বেসিক ট্রিটমেন্ট যেটা আমরা বলছি পারমেথ্রিন। পারমেথ্রিনটা আমার সাধারণত এখন ইদানিং আজকাল আমরা পারমেথ্রিন ইউজ করছি। এছাড়া বেনজেল বেনজয়েট আছে, কিন্তু সেটা আমরা একটু কমই ইদানিং ইউজ করি, যেহেতু পারমেথ্রিন ইউজ করাটা একটু ইজি। সেটা বাজারে লট্রিক্স ক্রিম বা লরিক্স ক্রিম নামে পাওয়া যাচ্ছে, LORIX। এটা অ্যাপ্লিকেশন নিয়ম হচ্ছে, এটা 24 ঘন্টার জন্য গলা থেকে পা পর্যন্ত, মুখ ছাড়া গলা থেকে পা পর্যন্ত সব জায়গায় একটু ডলে 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 দিয়ে রাখবে এবং 24 ঘন্টা পর সে ওই 24 ঘন্টার মধ্যে গোসল করবে না, যদি গোসল করতে হয় গোসল করে আবার দিবে। এবং 24 ঘন্টা পর সে তার ঘরের যে কাপড়, বিছানাপত্র, বালিশের কাভার যা আছে, এগুলো সব গরম পানিতে ভালো করে সিদ্ধ করে ফেলতে হবে। আর একটা কথা, যেটা শুধু তার একা দিলে হবে না, এটা পরিবারে, এটা সাধারণত স্ক্যাবিসটা হচ্ছে একটা কন্টেজিয়াস ডিজিজ, এটা ছোঁয়াচে রোগ। এটা দেখা যায় যে এটা আমাদের আঙ্গুলের ফাঁকে, একটু খেয়াল রাখতে হবে যে আঙ্গুলের ফাঁকে গুলোতে কিন্তু একেবারে গুড়ি গুড়ি দানায় ভরে যায় এবং কোনো কিছু থেকে এটা ইনফেক্টেড হয়ে যায়। আবার এলবো, তারপর হচ্ছে আমাদের হাতে পায়ের মধ্যে দেখা যায় হঠাৎ করে ছড়িয়ে পড়ছে। সেক্ষেত্রে সেজন্য আমাদের সেখানে যদি এটা ইনফেক্টেড হয়ে গেলে কিন্তু তখন তাকে একটু অ্যান্টিবায়োটিক ক্রিম, যেমন প্লাস্টিক ক্রিম বা লিমোজেল ক্রিম, এই জাতীয় ক্রিম দিতে হবে। আর যদি ইনফেক্টেড না হয়, শুধুমাত্র তাদেরকে শুকনো দানাগুলি উঠছে, সেক্ষেত্রে পারমেথ্রিন, যেটা লট্রিক্স ক্রিম, সেটা 24 ঘন্টার জন্য গলা থেকে পা পর্যন্ত ডলে 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 সব জায়গায় দিয়ে রাখবে। 24 ঘন্টার মধ্যে গোসল করলে, গোসল করার পর আবার দিবে, আবার 7 দিন পর একই নিয়মে আবার 24 ঘন্টা রাখবে। আর শুধু নিজে দিলে হবে না, এখানে যদি পরিবারের সদস্য কারো চুলকানি থাকে, এটা সব সদস্য যাদের চুলকানি তাদের সকলকে মিলিয়ে দিতে হবে, কারণ এত ছোঁয়াচে, একজন ভালো হলে দেখা যাবে যে আরেকজন থেকে, তার থেকে আরেকজনের হয়ে গেছে, তার থেকে আরেকজন, পুরো পরিবার আক্রান্ত হয়ে যায়। এই জন্য লটারি স্কিমটা দিতে হলে সকল পরিবারে যাদের সমস্যা একটু আছে সকলকে মিলিয়ে দিতে হবে। আমার একটা প্রশ্ন ছিল শেহলার কাছে, প্রশ্নটা ডক্টর রিয়া, তোমাদের দুজনের কাছে, ডক্টর রিয়া এবং ডক্টর শেহলা দুজনের কাছে। তোমরা কোভিডে আক্রান্ত হচ্ছে অনেকেই, এবং কোভিডে আক্রান্ত হলে খুব স্বাভাবিকভাবেই অনেক অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে, বিভিন্ন ধরনের ওষুধ খেতে হচ্ছে সারানোর জন্য। সুস্থ হয়ে যাওয়ার পর অনেকেই কমপ্লেইন করছে মাথার চুল পড়ে যাচ্ছে, হওয়ার পর মাথার চুল পড়ে যাচ্ছে, এটা প্রতিকারের উপায় কি? আমি বলবো না, রিয়া বলবেন? আমি দুজন রিয়া বলো, দুজনেই বলো। একটু বলি যে করোনাতে একটা করোনা অ্যাটাকের পরে এটা আসলে এটা একটা সাইলেন্ট কিলার বলছে, খালি চুল না, এটা বিভিন্ন রোগীরা কমপ্লেইন করছে আমাদের এই গা হাত পা ব্যথা, চুল পড়ে যাওয়া, তারপরে হাত পা ঝিমঝিম হওয়া, একটু কাশি থেকেই যাচ্ছে, হ্যাঁ, এটা লিঙ্গার করছে, এগুলো আমরা বলি পোস্ট করোনা কমপ্লিকেশনস হিসেবে থেকেই যাচ্ছে। এবং এটার জন্য আমরা কোনো প্যালিয়েটিভ ট্রিটমেন্ট, যেরকম চুলের জন্য শাইলা বলছে যে কিছু হয়তো আমরা স্কিনের ট্রিটমেন্ট আলাদা করে দিতে পারি,
বা ভিটামিন বা একটু রেস্টে থাকা, বেশি করে নিউট্রিশনটা ভালো করে রাখতে হবে, এগুলা কমপ্লিকেশন হিসাবে কিন্তু থাকছে। হ্যাঁ, কিছু কিছু ভিটামিন গুলা বা চিকিৎসা গুলা যেগুলো একটু লম্বা সময় দিতে হবে, এটা অনেক দিন থাকতে পারে করোনার পেশেন্টদের বলছে। আর চুলের জন্য হয়তো একটা শেলা কিছু বলতে পারো। চুলের জন্য আসলে তো আমরা জিঙ্কটা তো করোনার সময় থাকে, জিঙ্ক সমৃদ্ধ খাবার। জিঙ্ক সমৃদ্ধ খাবার শুধু না, সেটা দুধ তো খাবে, যেগুলো আমরা দুধ ডিমটা খাওয়াটা এগুলো একটু বাড়িয়ে দিবে। আর হচ্ছে যেটা যে বলবো যে জিঙ্ক সাপ্লিমেন্টটা নিতে পারে, আমাদের তো জিঙ্ক বি নামে পাওয়া যাচ্ছে ট্যাবলেট, জিঙ্ক বি প্রতিদিন রাত্রে একটা করে 1 মাস খাবে। আর তারপর যদি হচ্ছে যে এখন আমার মনে হয় জিঙ্ক সাপ্লিমেন্টটা এই ক্ষেত্রে যদি করোনার পেশেন্ট হয় সেক্ষেত্রে জিঙ্কটাই হচ্ছে ভালো। এর সাথে আর ভিটামিন খাওয়ার মনে হয় যদি আর কোনো সমস্যা না থাকে ভিটামিন কোনো জরুরি না। তবে হ্যাঁ, যদি এটা পারসিস্ট করতে থাকে যে না আমার তো এটা কমছে না, এটা পারসিস্ট করে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ট্যাবলেট বায়োটিন বলবো খেতে। ট্যাবলেট বায়োটিন এটা হচ্ছে 1 মিলিগ্রামের, এটা যদি অ্যাডাল্ট হয় তাহলে তোমার 1 মিলিগ্রামে এটা পুরা 6 সপ্তাহ থেকে 8 সপ্তাহ পর্যন্ত খাবে। আর যদি কম ছোট হয় তাহলে ট্রাইকোটিন নামে পাওয়া যায়। ট্রাইকোটিনটা ওটা হচ্ছে 0.5 মিলিগ্রামে পাওয়া যায়, ওটাও সে 6 সপ্তাহ পর্যন্ত খাবে যদি এটা ইয়াং ভেরি ইয়াং হয়। দিনে কটা খাবে এই ট্যাবলেটটা? প্রতিদিন রাতে একটা করে খাবে, বা এটা প্রতিদিন রাতে একটা করে চলবে। আর সিভিয়ার হলে আমরা বলি যে সকালে একটা, মর্নিং একটা, নাইট, সকালে একটা রাতে একটা করে 2 সপ্তাহ খেলো, তারপর শুধু রাতে একটা করে, এটা আরো 4 সপ্তাহ চলবে। আর যদি সিভিয়ার না হয় তাহলে প্রতিদিন রাতে একটা করে খাবে। সাথে পুষ্টিকর খাবার তো অবশ্যই। আমাদের আরেকটা কথা, তারপর যদি তার মনে হচ্ছে না, একটা সেরাম হেয়ার টনিক কিছু আমাদের পাওয়া যায়, যেমন হেলদি শপের সেরাম হেয়ার টনিক আছে, ওটা কিন্তু ইউজ করতে পারে, এটা মোটামুটি ভালো রেজাল্ট। হেয়ার টনিকটা হচ্ছে নিয়মটা হচ্ছে গোসলের পরে যখন চুলটা একটু শুকিয়ে যাবে তখন এই হেয়ার টনিকটা যেখানে যেখানে চুলটা পড়ে সেই জায়গাটা দিয়ে রেখে দিবে, ওটা ধুতে হবে না, দিয়ে রেখে দিবে। আর যদি এটা মানে চুল পড়াটা একটু বেশি হয় তাহলে এই টনিকটা দেখা যাবে যে 2বার দিতে পারে, গোসলের পরে 1বার দিল, আবার রাতে ঘুমের সময় 1বার করে দিল, এভাবে 2-3 সপ্তাহ দেওয়ার পর তারপর শুধু রাতে 1বার করে দিতে থাকবে, 2-3 মাস দিলেও কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি একটু কোশ্চেন করতে চাচ্ছি, আরেকটা কোশ্চেন ছিল আমার। সেহেলা, রিয়া দুজনেই বলো। একজন বন্ধু জানতে চেয়েছে যে ক্রনিক স্কিন ডিজিজে আমাদের এই শীতকালে কি কোনো অ্যাজমাটিক অ্যাটাক হতে পারে? তো কোশ্চেন ছিল। অ্যাজমার জন্য স্কিন ডিজিজ হতে পারে, কিন্তু স্কিন ডিজিজের জন্য অ্যাজমা হবে এটা তো হতে পারে না। আসলে যেটা অ্যাটোপিক স্কিন, যেটা অ্যালার্জিক স্কিন যেটা আমরা বলছি, অ্যাটোপিক স্কিন যাদের, অ্যাটোপিক একটা অন্যতম একটা কারণ হচ্ছে অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, অ্যালার্জিক কজটা। এবং সেক্ষেত্রে যদি তার অ্যালার্জি থাকে সেক্ষেত্রে তার দেখা যায় যে দাঁড়া, আপনার প্রশ্নটা আবার কি ছিল, আবার একটু শুনবো, জীবনেশা? হ্যাঁ, অ্যাজমাটিক অ্যাটাক হতে পারে ক্রনিক স্কিন ডিজিজে উইন্টারে কি কোনো অ্যাজমা? ক্রনিক স্কিন ডিজিজের জন্য ক্রনিক স্কিন ডিজিজ অ্যাজমাটিক অ্যাটাক হবে না, তার অবশ্যই তার অ্যাটোপিক বা অ্যাজমা আছে, তার জন্য স্কিনের প্রবলেম হতে পারে, কিন্তু স্কিনের প্রবলেমের জন্য কোনো সময় অ্যাজমা হবে না। আরেকটা কোশ্চেন ছিল, সবারই একটু ইচ্ছা যে মানে কোন প্রোডাক্টটা ইউজ করলে ওদের জন্য ভালো হয়। ওভারঅল তুমি বলতে পারো ফেস, বডি, মানে কোন স্কিনে কোন জিনিসটা ইউজ করলে ওদের ভালো হয়। সেক্ষেত্রে আমি কাদের জন্য, এটা কারো মানে কোনো বয়সের ব্যাপার আছে নাকি সকলের জন্য বলছে? সকলের জন্য, ওভারঅল পার্সনদের জন্য। ওভারঅল, আচ্ছা, আমি সেটা বলবো যে ফেসটা তো আসলে খুবই সেনসিটিভ একটা মানে ফেস আমাদের মুখের, এবং এটা দেখা যায় যে যখন শীতে, যখন ঠান্ডা পড়ে, ঠান্ডার জন্য দেখা যায় যে স্কিনটা শুষ্ক খসখসে হয়ে নিষ্প্রাণ হয়ে যায়। সেই জন্য আসলে ফেসের যত্ন নেওয়াটা, মানে ফেসের স্কিনের যত্ন নেওয়াটা অবশ্যই খুব জরুরি। সেক্ষেত্রে আমি বলবো ফেসের ক্ষেত্রে আমাদের সান প্রোটেক্টিং যেসব সানব্লক আছে, SPF 50, নিউট্রোজেনা আছে, বা বায়োডার্মা থেকে ফটোডার্ম থেকে সানব্লক আছে, বা অন্য যে কোনো ভালো কোম্পানি ভালো সানব্লক তোমরা ব্যবহার করতে পারো। এই সানব্লক গুলো দুটো ফাংশন করবে, একটা এগুলোতে ময়শ্চারাইজার কিছু উপাদান থাকে এই জন্য স্কিনটা ময়শ্চার হবে, এবং তার সাথে সাথে বাইরের ঠান্ডা থেকে স্কিনটাকে প্রোটেকশন দিবে, বাইরে ঠান্ডার জন্য যে স্কিনটা যে ড্রাই হয়ে যাওয়া সেগুলো থেকে প্রোটেকশন দিবে। আর একটা রেগুলার ময়শ্চারাইজার ক্রিম যেটা ব্যবহার করার জন্য বলছি, মুখের জন্য আসলে মুখের জন্য যেটা আমরা পারি এখন আমাদের কিছু গ্লিসারিন বা প্যারাফিন সমৃদ্ধ বা ল্যাকটিক অ্যাসিড সমৃদ্ধ কিছু ময়শ্চারাইজার ক্রিম পাওয়া যায়, যেমন পন্ডস,
নিভিয়া, গার্নিয়ার, তারপর ওলের, এগুলো কিছু ময়শ্চারাইজার ক্রিম এবং কিছু নাইট ক্রিম পাওয়া যায়। সেগুলো কিন্তু আমরা যেগুলো ময়শ্চারাইজার ক্রিমগুলো দিনে 2 বার করে ব্যবহার করতে পারি, গোসলের পরে করলাম, রাত্রে করলাম, নাইট ক্রিমটা আমরা রাতে ব্যবহার করতে পারি। এটি হচ্ছে ফেসের ক্ষেত্রে। আর যদি আমরা শরীরের কথা বলি, তাহলে শরীরে যদি শীতের জন্য, যে শীতের ড্রাইনেসের জন্য বলে, সেক্ষেত্রে আমি বলবো যে ভেসলিন ময়শ্চারাইজার ক্রিমটা এখন আমাদের খুবই অ্যাভেলেবল সব জায়গায়। এটার পোকা বাটা সহ পাওয়া যাচ্ছে, যেটা ব্রাউন কালারের, সেটাও ব্যবহার করতে পারো, বা যে কোনো ভেসলিন ইন্টেন্সিভ ময়শ্চারাইজার ক্রিম যেগুলো আছে সেগুলো করতে পারি। অথবা দেখা যায় যে আরো বায়োডার্মা কোম্পানিরও কিছু আছে, যেটা হচ্ছে যেগুলো হচ্ছে বায়োডার্মার ময়শ্চারাইজার ক্রিম আছে, সেটা অ্যাটোডার্ম ক্রিম নামে পাওয়া যায়। অ্যাটোডার্ম ক্রিমটাও কিন্তু যাদের স্কিন খুব ড্রাই হওয়ার প্রবণতা আছে শীতের সময়, যারা জানে যে আমার শীত হলে স্কিন খুব ড্রাই হয়ে যাবে, বা অ্যাট্রোপিক স্কিন বা অ্যালার্জিক স্কিন আছে, তারা কিন্তু শীতের শুরুর আগে থেকেই অ্যাটোডার্ম ক্রিমটা রেগুলার ব্যবহার করতে পারে, প্রতিদিন গোসলের পরে আর হচ্ছে রাতে ঘুমাবার সময়। তাহলে এটা কিন্তু খুব ভালো একটা এফেক্ট দেয়। দেখা যায় যে তাদেরকে সেক্ষেত্রে তাদের দেখা যায় যে কোনো স্পেশাল ট্রিটমেন্ট নেওয়া লাগছে না, এত রেসপন্সটা খুব ভালো দেয়। অনেকে দেখা যায় যে মানে গোড়ালির উপর থেকে হাঁটু পর্যন্ত পায়ের স্কিনটা মাছের আঁশের মতো থাকে, আমাদের মেডিকেল টার্ম থেকে ইকথিয়াসিস বলে এটাকে। তো এটা তো শীতকালে আরো বেশি তোমার এটা প্রবলেম করে, সেক্ষেত্রে তুমি কি অ্যাডভাইস দিবে এই ক্ষেত্রে? এখানে শীতকালে আসলে যেটা বলবো যে কাপড় ঢেকে রাখা, একটুখানি যখন ঠান্ডা যাবে তখন জায়গাটাকে একটু ঢেকে রাখতে হবে, 1 নাম্বার। আর তারপরে মেইন যেটা কথা সেটা হচ্ছে পুরো করে, বা আমরা যে বলি বালতির মতো করে একেবারে ডুবাই রাখার মতো করে তাকে ভেসলিন দিয়ে রাখতে হবে। ভেসলিন ময়শ্চারাইজার ভেসলিন হোক, বা পেট্রোলিয়াম জেলি, যেটা আমরা বলি ভেসলিনের উপাদানটা পেট্রোলিয়াম জেলি আছে, পেট্রোলিয়াম জেলি বা লিকুইড প্যারাফিন জাতীয় যেগুলো আমাদের ক্রিমগুলো আছে, সেগুলোকে খুব পুরো করে দিয়ে রাখতে হবে, বিশেষ করে গোসলের পরে, আবার রাত্রে ঘুমের সময়। এবং যদি এটা বেশি পর্যায়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের স্টেরয়েড ক্রিম কিছু ইউজ করতে হবে। আর স্টেরয়েড ক্রিমটা আমি বলবো যে যেহেতু এটা আমরা দেখছি না, না দেখে পেশেন্টকে দেওয়া, সেক্ষেত্রে খুব স্ট্রং কিছু দিব না। স্কিন অ্যালার্জি ক্রিমটা যদি একটু মনে হয় ফাটা ধরে গেছে, 2 সপ্তাহের জন্য স্কিন অ্যালার্জি ক্রিমটা দিল, ওই যে ময়শ্চারাইজার ভেসলিন তার সাথে একটু মিশিয়ে দিতে পারে। তারপর 2 সপ্তাহ পরে দেখা গেল ওই ক্রিমটা অ্যাভয়েড করে শুধু ভেসলিনটা দিতে থাকলো। এটা যতদিন ঠিক থাকলে পুরো 2 বার করে তো দিবে, প্রয়োজন হলে যদি 3-4 বার করে দিয়ে রাখলে যখনই পাটা ধোয়া হবে, অনেক সময় দেখা যায় উজু করার সময় আমরা অনেকে পাটা ধুয়ে ফেলে ধোয়ার পর বসে তখন ভেসলিনটা দিয়ে নামাজ পড়তে চলে গেল। এই জন্য যতবার পানিটা শীতের মধ্যে ধোয়াবে ততবার চেষ্টা করে ভেসলিন দিতে। এটা 3-4-5 বার দিলেও কোনো সমস্যা নাই, দিতে থাকবে। ধন্যবাদ। আপাতত আমাদের কমেন্টের পালা শেষ। এখন নুপুর কি কোনো কোশ্চেন আছে বাকি? করতে পারো। এখন আর বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে ডক্টর রিয়া এবং ডক্টর শেহলা আসন্ন শীতের যে অসুখগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করলো। আশা করি তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছো, কিছু প্রাথমিক ধারণা পেয়েছো। আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয়েছে কমেন্টের উত্তর আমরা দিয়েছি, সেভাবে আলোচনা করেছি। সব কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হয়নি, কিন্তু আমরা অবশ্যই সেই কমেন্টের উত্তরগুলো পরবর্তীতে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের নিচে তোমরা পেয়ে যাবে। শেষ করার আগে আমি কিছু কথা বলবো। আমরা ওষুধ খাবো, ওষুধ খেতে হবে, অসুখ হলে ওষুধ খেতেই হবে, কিন্তু সেটা অবশ্যই চিকিৎসকের পরামর্শ মতন, ফার্মেসি ম্যানের কথা মতন না, কিংবা আমার অন্য কোনো বন্ধুর কথা মতন না, যে আমি এটা খেয়েছি তুইও এটা খা, ভালো হয়ে যাবে। এই জিনিস আমরা কখনোই করব না। চিকিৎসক যেভাবে প্রেসক্রাইব করবে আমরা সেভাবেই ওষুধগুলো গ্রহণ করব। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে অবশ্যই অ্যান্টিবায়োটিকের কোর্স কমপ্লিট করব। 5 থেকে 7 দিন, 10 দিন, 12 দিন, 15 দিন, যে কদিন অ্যান্টিবায়োটিক খাওয়ার পরামর্শ চিকিৎসক দেন, অবশ্যই নিয়ম মেনে সেই অ্যান্টিবায়োটিকের কোর্স আমরা কমপ্লিট করব। কখনোই 2-4 দিন খেয়ে ভালো হয়ে গেছি এই মনে করে আমরা অ্যান্টিবায়োটিক খাওয়া বন্ধ করব না। তাতে কি হয়, সেই অ্যান্টিবায়োটিকটা আমাদের শরীরে রেজিস্ট্যান্ট হয়ে যায়। পরবর্তীতে দেখা যায় অন্য কোনো ডিজিজ কন্ডিশনে যদি সেই অ্যান্টিবায়োটিকটা তোমাকে দেয়া হয়, সেটা যেহেতু রেজিস্ট্যান্ট হয়ে গেছে তোমার শরীরে কাজ করবে না। তখন দেখা যাবে আরো হাই ডোজ, হাই পাওয়ারের ওষুধে যেতে হচ্ছে। আমরা অযথা ওষুধ খাবো না, আমরা যতটুকু পারবো হালকা ওষুধ খেয়ে সুস্থ থাকবো, তার চেয়েও ভালো হয় আমরা স্বাস্থ্য সচেতন হব, নিজেদের সুষম খাদ্য গ্রহণ করব, আমাদের লাইফস্টাইলটাকে সুন্দরভাবে চালাবো। আমাদের স্মোকিং, যাদের স্মোকিং হ্যাবিট আছে সেটাকে বন্ধ করে দিতে হবে। যারা পান খাচ্ছে, যারা গুল নিচ্ছে মুখে, সেই বদভ্যাসগুলোকে ছাড়তে হবে। যারা রিচ ফুড খাচ্ছে, প্রচুর পরিমাণে তেল মশলা দিয়ে খাবার খাচ্ছে, ফাস্ট ফুড খাচ্ছে, জাঙ্ক ফুড খাচ্ছে,
সেগুলো একেবারেই বাদ দিতে হবে, সেসব খাওয়া একেবারেই বাদ দিতে হবে। আমাদের প্রচুর ব্যায়াম করতে হবে, প্রতিদিন 30 থেকে 40 মিনিট ব্যায়াম করতে হবে, তাহলে ইনশাল্লাহ আমরা অনেক সুস্থ থাকতে পারবো। সবশেষে আমাদের বন্ধু আশরাফুল হক সোহেল, তুমি কিছু বলে আজকে আমরা আমাদের বন্ধুদের কাছ থেকে বিদায় নিই। ওকে, ধন্যবাদ নূপুর তোমার সুন্দর এই প্রোগ্রামের জন্য। আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি শেহলা, রিয়া এবং জেবুন্নাসাকে, যাদের এই অক্লান্ত পরিশ্রমে আজকের এই প্রোগ্রামটা, আসলে আমি মন্ত্রমুগ্ধের মতো প্রোগ্রামটা দেখছিলাম। মানে এত সুন্দর, এত ভালো লাগছিল। আমাদের যদিও প্রোগ্রামটা ছিল 1 ঘন্টার মতো, কিন্তু আমরা প্রায় 1.5 ঘন্টা প্রোগ্রামটাকে টেনেছি। আসলে কেমন যেন আমি এটার প্রতি আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। আমি আশা করছি যে অন্য বন্ধুরাও এটার প্রতি ওই রকম ভাবে আকৃষ্ট হয়ে গিয়েছে। অনেক দরকারি কিছু কথা আজকে আমরা জানতে পারলাম, অনেক দরকারি প্রয়োজনীয় কথাগুলো আমরা জানতে পারলাম। তাহলে চেষ্টা করব আমরা এগুলো ফলো করার জন্য, মেনে চলার জন্য। তারপরে বন্ধুরা, যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা কমেন্টে লিখে রাখো। আমাদের যে ডাক্তার বন্ধুরা আছে এখান থেকে গিয়ে তোমাদের কমেন্টের অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। আমি দেখেছি কয়েক বন্ধু আবার ডাক্তার বন্ধুদের তোমার ফোন নাম্বার চেয়েছো। আমাদের হেল্পলাইন নাম্বারে তোমরা ফোন করতে পারো অথবা ওখানে কমেন্টে রাখতে পারো। নিশ্চয়ই আমাদের বন্ধুরা তোমাকে হেল্প করবে প্রয়োজন অনুযায়ী। তো এই যে প্রোগ্রামটা, এই যে 86 হেলথ কেয়ার লাইন, এটা আমাদের একটা যুগান্তকারী বলবো না, একটা ইনিশিয়েট। আমরা চেষ্টা করছি, এটা নেতৃত্ব দিচ্ছে ডক্টর নূপুর। তো আমরা চেষ্টা করবো অন্তত মাসে নূপুর যেন একটা প্রোগ্রাম রাখে, যে কোনো মেডিকেল টার্ম নিয়ে বা যে কোনো অসুখ নিয়ে বা যে কোনো মেডিকেল প্রবলেম গুলো নিয়ে আমরা এখানে ডিসকাস করার চেষ্টা করব। আমরা ডাক্তার বন্ধুদেরকে নিয়ে এসে কথা বলার চেষ্টা করব। আশা করব আমাদের বন্ধুরা উপকৃত হবে। এই যে আমরা 50+ আমরা আছি, কিন্তু আমাদের সাথে যে আমার পার্টনার, লাইফ পার্টনাররা আছে, তাদেরও কিন্তু কম বেশি বয়স আছে। তো তাদের জন্য এখানে কিছু কথা বলেছে, 65 নিয়ে কথা হয়েছে, তারপরে 10-15 বা বাচ্চাদের নিয়ে কথা হয়েছে। এই কথাগুলো আমার মনে হয় অবশ্যই সবার খুবই কাজে লাগবে, খুবই কাজে লাগবে। তো আবারও ধন্যবাদ জানাচ্ছি শেহলা, রিয়া এবং জেবুন্নাসাকে, স্পেশালি নূপুরকে। আমি এখানে আরেকটা কথা বলে যেতে চাই। আমি একটা ভিডিও দিয়েছিলাম কয়েকদিন আগে, ওই ভিডিওতে বলা ছিল যে খাবারের জিনিসটা এরকম, যে খাবারের প্রতি সহনশীল হও, খাবারটা এরকম ভাবে খেও না যাতে পরবর্তীতে সেই খাবারের বদলে ঔষধটাকে তোমার খাবারের মতো খেতে হয়। তো খাবারে আমরা কন্ট্রোল রাখি, আমরা খাবারটা নিয়মিতভাবে এবং ডায়েটের প্রতি খেয়াল রাখি। আশা করব যে ঔষধ যাতে খেতে না হয়, আমরা যদি প্রিকশন করতে পারি। আমাদের প্রোগ্রামটা কিন্তু তাই ছিল যে আসন্ন শীতে আমরা কি প্রিকশন নিব, আমাদের কি সাবধানতা অবলম্বন করব, সেগুলো বলা। তো আমাদের বন্ধুরা যথেষ্ট চেষ্টা করেছে তোমাদের এগুলো বলার জন্য। তারপরে প্রশ্ন থাকলে উত্তর দিতে পারো। তো ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো। আমাদের নেক্সট প্রোগ্রামের জন্য অপেক্ষা করো। নিশ্চয়ই আমরা ভালো আরেকটা প্রোগ্রাম নিয়ে আসবো নূপুরের মাধ্যমে। ধন্যবাদ নূপুর। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ সোহেল। আমরা তাহলে আজকের মতন অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সামনের আগামী মাসে আমরা আবার আমাদের 2জন ডক্টর বন্ধুকে নিয়ে আসব। তোমাদের সাথে আবার এভাবে আলাপ হবে, তোমাদের প্রশ্নের জবাব দেব, তোমাদের কিছু জানার থাকলে সেটা সমাধানের চেষ্টা করব। আজকের জন্য শুভরাত্রি, সবাই ভালো থাকো। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ, থ্যাংক ইউ। ধন্যবাদ।